হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমরা কিন্তু আমাদের স্কেডিউল রুটিন অনুযায়ী ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের ইংলিশ ক্লাস হবে, এনএসইউ স্পেশাল কোর্সের ইংলিশ ক্লাস হবে। সো আমাকে একটু আপনারা জানান যে ক্লাসের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা সব কিছু প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা। এটা জানালে তারপর হচ্ছে আমরা লাইভটা স্টার্ট করে দিব। সো যারা যারা জয়েন হয়েছেন তারা একটু কাইন্ডলি জানান যে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি, সাউন্ড ঠিক আছে কিনা এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। আই গেস সবকিছু ঠিকঠাক আছে এন্ড আমরা স্টার্ট করতে পারি। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন এন্ড আমরা কিন্তু আমাদের এনএসইউ স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। অলসো আমার পরিচয় হচ্ছে, আমি নওরিন ইসলাম রিও। আমি বর্তমানে সিএসসিতে আছি, ব্র্যাক ইউনিভার্সিটিতে। অ্যান্ড আপনাদের ব্র্যাক নিয়ে অনেক কোয়েরিজ আছে অ্যান্ড আপনারা জানতে চাচ্ছিলেন যে আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটির কোর্সটা কবে আসছে। সো উই হ্যাভ আ গুড নিউজ, আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটির কোর্স কিন্তু আমরা আজকেই লঞ্চ করে দিচ্ছি। আজকে আমাদের লঞ্চিং লাইভ হচ্ছে রাত 8টায়। তাই যারা যারা ব্র্যাকের কোর্সে এনরোল করতে চান তারা আজকে রাত 8টায় যে লঞ্চিং লাইভটা আছে সেটাতে সবাই যুক্ত হয়ে যাবেন। এবার চলে যাই আমরা ডিরেক্টলি, আর কথা না বাড়ি আজকের পড়ালেখায়। আজকে আমরা পড়বো পার্সো স্পিচ। খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, তানভীর ভাইয়া বলছেন আগে কোনো ক্লাস না করলে কি ক্লাস করা যাবে? অবশ্যই করা যাবে, পার্সো স্পিচ করাচ্ছি আজকে, সো ইজিলি করা যাবে। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব যাতে হচ্ছে আপনারা খুব ভালো মতন টপিকটা কভার করতে পারেন, আর আমি আমার বেস্ট ট্রাই করব আপনাদেরকে টপিকটা বোঝানোর। সো চলেন আমরা স্টার্ট করি। ফার্স্টেই হচ্ছে আমাদের পার্সো স্পিচ ইন্ট্রোডাকশন দিচ্ছি আমরা। পার্সো স্পিচটা কি? সো পার্সো স্পিচ নিয়ে যখন আমরা কথা বলি সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা সেন্টেন্স বলছি বা কোনো একটা কথা বলছি, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা, আচ্ছা সাউন্ড কম আসছে, সাউন্ডে কি একটু প্রবলেম হচ্ছে? বাকিরা একটু কনফার্ম করেন সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, সাউন্ড আচ্ছা। আমি কি আরেকটু জোরে কথা বললে কি এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক থাকলে আমি ক্লাসটা স্টার্ট করব। সাউন্ড অনেক কম। আচ্ছা, আমি কি মাইক্রোফোন হাতে নিয়ে ক্লাস করব তাহলে? একটু কম সাউন্ড। আচ্ছা, আমি মাইক্রোফোন হাতে নিয়ে ক্লাস করার ট্রাই করি। আই গেস এখন এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক নেই, কম অনেক। আচ্ছা দাঁড়ান, দেখছি আমরা মাইক্রোফোনের সাউন্ডে কি করা যায়। একটু বেড়েছে। আচ্ছা, আমি তাহলে একটু জোরে জোরে কথা বলছি যাতে হচ্ছে আপনারা ক্লিয়ারলি ক্লাসটা করতে পারেন। কজ এই মোমেন্টে আসলে লাইভে থেকে সাউন্ড ঠিক করাটা একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য। সো দেখা যাক, আমরা স্টার্ট করি। আই গেস এখন মোটামুটি একটু প্রবলেমটা সলভ হওয়ার কথা। আচ্ছা, যেখানে ছিলাম যে পার্সো স্পিচ কি। পার্সো স্পিচ হচ্ছে আমরা যখন কোনো একটা সেন্টেন্স বলি, সাপোজ আমি বললাম যে হচ্ছে খুব সিম্পল একটা সেন্টেন্স, বাচ্চাকালে আমরা যেটা পড়তাম, আই ইট রাইস। অনেক সিম্পল একটা সেন্টেন্স, আমরা সবাই জানি এই সেন্টেন্সটা। সো আমি যখন বলছি আই ইট রাইস, এই যে সেন্টেন্সটা থেকে আমি তিনটা পার্ট আছে না, এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টকেই হচ্ছে আমি প্রত্যেকটাকে বলবো এক একটা পার্টস অফ স্পিচ। সো প্রত্যেকটা পার্টকেই আমরা বলে থাকি এক একটা পার্টস অফ স্পিচ। আর আমাদের পার্টস অফ স্পিচটাই কিন্তু হচ্ছে আমাদের একদম কথা বলার বা ইংলিশ গ্রামার যেটা, তার একদম একটা বেসিক। সো আমরা কি বলছি, ওয়ার্ডস ইন ইংলিশ সেন্টেন্সেস প্লে স্পেসিফিক গ্রামেটিক্যাল রুলস। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা স্পেসিফিক রুলস আছে।
যেমন হচ্ছে যে এই যে আইটা একটা রুলস আছে, আই একটা রোলস প্লে করছে কি, আই আমার একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এরপর আছে ইট, ইট একটা ভার্ব হিসেবে কাজ করছে। রাইস একটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে বা একটা নাউন হিসেবে কাজ করছে। সো আমরা এই পার্টস অফ স্পিচকে কয়টা ভাগে ভাগ করেছি? আমরা এই পার্টস অফ স্পিচকে 8টা ভাগে ভাগ করেছি। ইংলিশে আমরা 8টা পার্টস অফ স্পিচ দেখতে পাই। আর এই যে পার্টস অফ স্পিচগুলো আমাদের আছে, এই পার্টস অফ স্পিচের থ্রুতেই আমরা বুঝতে পারি যে আমার হচ্ছে কিভাবে আমি কারেক্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি হচ্ছে সেন্টেন্সগুলো মেক করতে পারবো, অ্যান্ড হচ্ছে আমরা সেন্টেন্সগুলো প্রপারলি ক্রিয়েট করতে পারবো। সাউন্ডস কি এখনো ক্লিয়ার হয়নি আপনাদের? সাউন্ডসের প্রবলেমটা কি এখনো আছে? আমি অনেক জোরে জোরে কথা বলছি, এর থেকে বেশি জোরে কথা বলা আসলে সম্ভব না এখন। একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে সাউন্ডটা এখন ঠিক আছে কিনা, কজ আমি অনেক জোরে জোরে কথা বলছি। আচ্ছা, যারা হচ্ছে ফোন দিয়ে ক্লাস করছেন তারা কাইন্ডলি একটু হেডফোন কানেক্ট করেন, আই গেস তাহলে হয়তো বা ক্লিয়ারলি শুনতে পারবেন। মেবি কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে এরকম হচ্ছে, বাট আমাদের এন্ড থেকে সাউন্ডে কোনো ইস্যু হওয়ার কথা ছিল না। ওকে, লেটস কন্টিনিউ টু ক্লাস। এখন হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস নিয়ে কথা বলবো। এই যে আমরা 8টা পার্ট অফ স্পিচের কথা বললাম, এই 8টা পার্টস অফ স্পিচ কি কি আছে? আমাদের ফার্স্টে আছে নাউন। নাউন বলতে আমরা কি বুঝি? নাউন হচ্ছে আমার যখন আমি কোনো কিছুর নেম বলি। নাউন হচ্ছে আমি যখন কোনো কিছুর নেম বলছি সেটাকে হচ্ছে আমি নাউন বলবো। ওকে, এরপর হচ্ছে আমাদের প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে সাপোজ আমি যখন বলবো যে রহিমা ইজ আ গার্ল, রহিমা ইজ প্লেইং ক্রিকেট, রহিমা ইজ ইটিং রাইস, এই যে আমি বারবার একটা ওয়ার্ড ইউজ করছি, রহিমা রহিমা রহিমা, এই যে বারবার ইউজ করছি, এটা কি একটা রিপিটেশন হচ্ছে না? একটা বোরিংনেস ক্রিয়েট করতেছে আমার সেন্টেন্সের মধ্যে। এই বোরিংনেসটাকে কাটানোর জন্য আমরা এই রিপিটেশনটা কমাতে ইউজ করি প্রোনাউন। সো প্রোনাউন আমার কখন ইউজ হচ্ছে? প্রোনাউনটা ইউজ হচ্ছে আমার যখন আমি নাউনের এগেইনস্টে হচ্ছে কিছু রিপিটেশনের জন্য ইউজ করছি, সেটা হচ্ছে আমার প্রোনাউন। এরপর আসছে আমাদের ভার্ব। ভার্বের কাজ কি? ভার্ব মিন্স অ্যাকশন। ভার্বের বাংলা কি? ক্রিয়া। ক্রিয়া বলতে আমরা কি বুঝি? ক্রিয়া বলতে আমরা বুঝি কাজ। সো যখন কোনো ওয়ার্ড কোনো অ্যাকশন বা কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি হচ্ছে ভার্ব। এরপর আসছে আমাদের অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাজেক্টিভ বলতে আমরা বুঝি হচ্ছে যখন কোনো কিছুর আমি অবস্থা, দোষ, গুণ, দ্যাট মিন্স কোয়ালিটি, কোয়ান্টিটি, এই জিনিসগুলো বুঝবো, তখন হচ্ছে আমরা তাকে বলবো অ্যাজেক্টিভ। আচ্ছা, আলামিন ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে জয়েন করে ফেলুন আর আপনার ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে ফেলুন যাতে সবাই একসাথে ক্লাসটা করতে পারি। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? দেখুন, অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব ওয়ার্ডটা হচ্ছে আমি যখন কোনো ভার্বের দোষ গুণ অবস্থা বুঝাচ্ছি তখন তাকে আমরা, অর্থাৎ ভার্বটাকে যখন আমি মডিফাই করব তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এরপর হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনে দেখুন তো, পজিশন মানে কি? স্থান বা অবস্থা। আর প্রি ওয়ার্ডটার মানে কি? আগে। সো প্রিপোজিশন হচ্ছে আমার নাউন বা প্রোনাউনের আগে যখন হচ্ছে যেটা বসে সেটা হচ্ছে আমার প্রিপোজিশন। এরপর কনজাংশন। কনজাংশন হচ্ছে আমাদের যখন আমি ওয়ার্ড বা যখন আমি কোনো ওয়ার্ড বা ক্লজকে কানেক্ট করছি তখন আমরা তাকে বলি কনজাংশন। দেখুন তো, জাংশন ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? জাংশন ওয়ার্ডটা আমরা ইউজ করি যখন আমি কোনো কিছু জয়েন্ট করি বা কোনো কিছু কানেক্ট করি। সো জাংশন ওয়ার্ডটা দিয়ে আমি যখন কোনো কিছু জয়েন্ট বা কানেক্ট বোঝাচ্ছি, কনজাংশনটা হচ্ছে মেইনলি আমি যখন কিছু ক্লজ বা কিছু সেন্টেন্স কানেক্ট করতে যে ধরনের পার্টস অফ স্পিচগুলো ইউজ করে থাকি তাকে আমরা বলে থাকি কনজাংশন। এরপর আছে আমরা ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে আমি যখন সাডেনলি নিজের কোনো আবেগ, অনুভূতি বা হচ্ছে যে আমি কি অনেক উচ্ছ্বাসিত, আমি কি অনেক হ্যাপি, আমি কি অনেক
আমি কি অনেক স্যাড, এই যে জিনিসগুলো যখন আমি বুঝাই তখন হচ্ছে আমি যেটা করে থাকি তখন হচ্ছে আমি ইন্টারজেকশনটা ইউজ করে থাকি। আচ্ছা আমাকে একটু আপনারা জানাবেন যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা। আই হোপ এখন সাউন্ডটা ঠিক থাকার কথা। যারা যারা লাইভে আছেন তারা কাইন্ডলি একটু আমাকে জানান যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা। এখন কি কথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাহাদি বলেছে ক্লিয়ার। সো আই হোপ যে সাউন্ড এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন চলুন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডিটেলসে চলে যাই। ফার্স্টে আমাদের আছে যেটা নাউন। নাউন বলতে আমরা কি বুঝাই? নাউন হচ্ছে আমার কোনো কিছুর নেম বা হচ্ছে নাম। সো এটা হচ্ছে আমার নাউন। সো নাউনে আমরা কি বলছি? নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন, আ প্লেস, আ থিং অর আ আইডিয়া। সো যে কোনো কিছুর যখন আমি একটা নেমিং করছি বা হচ্ছে কোনো নেমিং এর পাশাপাশি হচ্ছে জিনিসটাকে আইডেন্টিফাই করছি স্পেসিফিক্যালি, তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে নাউন। কিছু এক্সাম্পল আছে যেমন ঢাকা, গোল্ড, অনেস্টি, টিচার। আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখবো একটু পরেই। সো এই জিনিসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে নাউন। আচ্ছা, নাউনের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সময় কিছু ওয়ার্ডস থাকে যেগুলোকে দেখে আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি আদৌ নাউন কিনা। এই জন্য আমাদের ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকতে হবে। সো নাউনের ক্লাসিফিকেশনকে, নাউনটা কি ধরনের হতে পারে তার উপর বেস করে আমরা 6 ভাগে ভাগ করেছি। ফার্স্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে যখন আমি কোনো কিছু, কারণ নাম স্পেসিফিক ভাবে বলবো। যেমন এখানে এক্সাম্পলে আছে আয়াত, তারপর হচ্ছে হতে পারে এখানে রহিম, করিম, এরকম বেশ কিছু মানুষের নাম হতে পারে। বাংলাদেশ একটা কান্ট্রির নাম আমি স্পেসিফিক্যালি বুঝাচ্ছি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি আমরা প্রপার নাউন হিসেবে ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউনের জন্য আমরা কোনগুলো ইউজ করছি? কমন নাউন হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে আমরা একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারছি না। যেমন এখানে বলা হচ্ছে ব্রেসলেট। এখন ব্রেসলেটের জিনিসটা যেটা হচ্ছে, এটা কি একটা এলিমেন্ট বা একটা জিনিস। সো ওইটা বুঝাচ্ছি আমরা, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করছি কমন নাউন। বা কোনো জাতি যদি বুঝাই, বাংলাদেশি, এটা একটা কমন নাউন। সরি। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা দেখে বোঝা যায় না, অ্যান্ড হচ্ছে স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায় যে এটাকে অ্যাডজেক্টিভ কিনা। অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যখন আমরা কোনো কিছু কোয়ালিটি বুঝাই। যেমন এখানে বলা হয়েছে ইউথফুলনেস, তারপর একটু আগে আমরা দেখেছিলাম অনেস্টি। সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই কোয়ালিটিস গুলো আমরা খালি চোখে দেখতে পারবো না, বাট আমরা ফিল করতে পারবো, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে লাভ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি আছে? কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে কিছু এলিমেন্ট, কিছু ম্যাটেরিয়ালস যেগুলো হচ্ছে আমরা দেখতে পারি অ্যান্ড ফিজিক্যালি যাদের এক্সিস্টেন্স আছে। যেমন হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে সিলভার, এগুলো হচ্ছে আমাদের কনক্রিট নাউন। এন্ড এরপর হচ্ছে কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি গ্রুপ অফ থিংস। যখন আমরা কোনো জিনিসকে গ্রুপ হিসেবে বুঝাই তাকে আমরা কালেকটিভ নাউন্স বলছি। ক্লাস হতে পারে, টিম হতে পারে, এই টাইপের জিনিসপত্রগুলো হচ্ছে ইউজুয়ালি কালেকটিভ নাউন হিসেবে কাজ করে থাকে। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কিছু সাবস্টেন্স। আচ্ছা, ম্যাটেরিয়াল আর কনক্রিট হচ্ছে অনেকটা কানেক্টেড। সো দুইটাই হচ্ছে সেম টাইপের অনেকটা, যেমন গোল্ড, সিলভার, এই জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল বা কনক্রিট নাউন হিসেবে কাজ করে। এরপরে নাউনের আরো বিভিন্ন জিনিসের উপর বেস করে আমরা নাউনকে আরো বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে নাম্বারসের উপর বেস করে আমরা কি কিভাবে ভাগ করছি দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একটা হচ্ছে প্লুরাল। যেটাকে হচ্ছে আমরা সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হিসেবে চিনতাম। সো সিঙ্গুলার মানে তো আমরা জানি যে একটা অবজেক্টকে বোঝাবে, যেমন বুক, চাইল্ড, এটা যেমন একটা সিঙ্গেল অবজেক্টকে বোঝাচ্ছে। আর প্লুরাল হিসেবে আমরা বলতে পারি যেখানে হচ্ছে একের বেশি, যেখানে এস বা ইএস যুক্ত হচ্ছে, যেমন চিলড্রেন, এটার ক্ষেত্রে কি হচ্ছে আমার আরএন যুক্ত হচ্ছে। সো যখন আমরা মানে একটা সিঙ্গেল জিনিস না বুঝে একাধিক কিছু জিনিস বোঝাচ্ছি, সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি প্লুরাল।
এরপর আসছে আমাদের জেন্ডার। জেন্ডারও কিন্তু আমাদের নাউনের মধ্যে পড়েছে। আর জেন্ডারের মধ্যে কি কি আছে দেখুন, মেসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। মেসকিউলিন কোনটা? যখন আমি কোনো মেইলকে, কোনো পুরুষকে, তাদেরকে বোঝাবো, তাকে বলা হচ্ছে আমার মেসকিউলিন জেন্ডার। আর যখন আমি ফিমেল কাউকে মিন করব, ফিমেল কাউকে আইডেন্টিফাই করব, তখন আমি তাকে বলবো হচ্ছে ফেমিনিন জেন্ডার। আর যখন আমি মেল বা ফিমেল কোনো কিছু না বুঝি, একটা স্পেসিফিক একটা প্রফেশনকে বোঝাচ্ছি বা স্পেসিফিক কাউকে বোঝাচ্ছি, তখন আমি বলছি মানে হি অর শি, এভাবে আমি আইডেন্টিফাই করতে পারছি না, বাট হচ্ছে আমি স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কমন জেন্ডার ইউজ করে থাকি। ডক্টর, ইনফ্যান্ট, তারপর হচ্ছে প্লেয়ার, এগুলো হচ্ছে আমাদের কমন জেন্ডার হিসেবে ইউজ হয়ে থাকে। আর নিউটার হচ্ছে যাদের হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট, মানে ফিজিক্যালি এক্সিস্ট লিভিং বিং না, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা নিউটার ইউজ করি, যেমন হচ্ছে ট্রি, গোল্ড, এই টাইপের জিনিসপত্রগুলো। এরপর কাউন্টেবিলিটির উপর বেস করে আমরা নাউনকে আরো দুইটা ভাগে ভাগ করেছি। এক নাম্বারটা কি কাউন্টেবল নাউন, আর এক সেকেন্ডটা কি আনকাউন্টেবল নাউন। সো যেই নাউনগুলো আমি কাউন্ট করতে পারবো তাদেরকে আমি কাউন্টেবল নাউন বলবো, আর যাদেরকে আমি কাউন্ট করতে পারবো না, আলাদা আলাদা, যেমন কালেকটিভ নাউনে যেটা হয় একসাথে থাকে সবকিছু, তাদেরকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। আর এইটা হচ্ছে নাউনের একটু ডিফারেন্ট কেস, পজিটিভ কেস। পজিটিভ বলতে আমরা কি বুঝি, যে আমার নিজের একটা অধিকার আছে তার উপরে, দ্যাট মিনস আমার নিজের একটা অধিকার বা সত্ত্বাধিকার আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করি পজিটিভ কেস, অর্থাৎ ওনারশিপ। তখন আমরা কি করি, যার জিনিসটা তার সাথে আমি একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। যেমন এখানে কি বলছে, করিমস বল, বলটা কার? করিমের বল। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ কেস নাউনের ক্ষেত্রে। এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আছে, সো সেখানে আমরা যাব। এরপরে কিছু কিছু ভার্ব নাউনের মতন ইউজ হয়, যেমন হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ। এগুলো নিয়ে আপনাদের অনেক কনফিউশন যে এটা তো একটা ভার্ব, এটা কিভাবে নাউন হয়ে গেল। বাট যখন ভার্বটা একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় তখন তাকে আমরা কি বলবো, জেরান্ড। যেমন বলি যদি, আচ্ছা ওকে, আমি যদি বলি সুইমিং is a good exercise, okay? So এই যে আমি বলতেছি না, wait, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই যে এখানে সুইমিংটা কি আমার বলেন তো, সুইমিংটা আমার কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে না? সো যখন কোনো একটা সেন্টেন্স, একটা ভার্ব যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং এই যে ভার্বটা, এই ভার্বের সাথে যখন আইএনজি থাকবে, তখন এটাকে আমরা বলে থাকি জেরান্ড। আর এই জেরান্ডটাকে হচ্ছে আমরা নাউন বলে থাকি। সো এটা কিন্তু একটা নাউন, এটা কিন্তু কোনো ভার্ব না। এরপর যেটা আছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভটা হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে আমি বলতেছি ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি, যেমন এখানে বললাম যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, আমি যদি বলি যে আই ওয়ান্ট টু সুইম, আই ওয়ান্ট টু সুইম, এই যে টু সুইমটা আছে, এইটা কি আমার অবজেক্ট হিসেবে কাজ করতেছে না একটা সেন্টেন্সে? এটা যখন অবজেক্ট হিসেবে কাজ করতেছে তখন ও কিন্তু একটা নাউনের মতো কাজ করতেছে। এখানে টু সুইমটা হচ্ছে আমার একটা ইনফাইনাইট নাউন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনটা হচ্ছে, বাচ্চাকালে আমরা সিলেবল পড়েছিলাম না, যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল। কি হয়, একটা ওয়ার্ডকে আমি একসাথে যতটুকু উচ্চারণ করতে পারবো তাকে আমরা সিলেবল বলি। যেমন আমি যদি বলি যে বিউটিফুল, সো এটাকে কি বলা হতো, ডাইসিলেবল বলা হতো, কজ এখানে দুইটা পার্ট আছে। সো একইভাবে কম্পাউন্ড নাউনটা হচ্ছে যখন আমি একটা নাউনের যে ওয়ার্ডটাকে ভেঙে মানে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি, তখন তাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। যেমন এখানে কি আছে, ফাদার ইন ল, এই যে ফাদার ইন ল, তিনটা সিলেবল আছে ডিফারেন্ট ডিফারেন্ট, বাট এটা কি একটা হোল জিনিসটাকে একটা নাউন হিসেবে কাজ করতেছে। সো এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন। তারপর কি আছে, ক্লাসরুম, ক্লাস একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড।
সো এখানে কি দুইটা ওয়ার্ড কানেক্ট হয়ে হচ্ছে আমার একটা নাউন মিন করতেছে, একটা স্পেসিফিক জিনিসকে মিন করতেছে। সো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। সো ফার নাউন কি ক্লিয়ার হয়েছে? না, টু প্লাস ভার্ব থাকলেই সেটা নাউন না। টু প্লাস ভার্বটা যদি অবজেক্ট হিসেবে কাজ করে, এই যে দেখেন এখানে কি ছিল, আই ওয়ান্ট টু সুইম, এখানে কিন্তু ওয়ান্টটা আমার ভার্ব, টু সুইমটা কি অবজেক্ট হিসেবে কাজ করতেছে না? যেহেতু এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এইটা নাউন হিসেবে রোল প্লে করতেছে। বাট আমি যদি বলতাম যে আই want to go to school, দো বাচ্চাকালে কারো স্কুলে যেতে ভাল লাগতো না, বাবা মা জোর করে পাঠাইতো, হোয়াট এভার। সো এখানে যে টু গো, এটা কি টু প্লাস ভার্ব, বাট এটা কিন্তু নাউন না, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করতেছে না। সো হচ্ছে যখন অবজেক্ট হিসেবে কাজ করবে টু প্লাস ভার্বটা, সেটাকে আমরা ইনফিনিট বলবো, এন্ড তখন হচ্ছে গিয়ে এটা নাউন হিসেবে কাজ করবে। নাউন কি ক্লিয়ার হয়েছে? যারা যারা ক্লাসে আছেন একটু জানান আপুকে, নাউনটা কি ক্লিয়ার হয়েছে কিনা। নাউন কি ক্লিয়ার? নাউন নিয়ে কারো কোনো ডাউট আছে, কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েরিজ আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। চলেন প্রোনাউন পড়ি। প্রোনাউন একটু আগে বলেছিলাম, প্রোনাউন আমরা কখন ইউজ করছি, যখন হচ্ছে আমি একটা সেম নাউনকে বারবার বারবার ইউজ করব। যেমন ওই যে বলছিলাম রহিমা, রহিমা ইজ আ গার্ল, রহিমা ইজ আ প্লেয়ার, রহিমা লাভস টু প্লে ফুটবল, এই যে বারবার আমি 3বার রহিমা ইউজ করলাম, এই রিপিটেশনটাকে কি করছি, রিপিটেশনটাকে যে আমি ইগনোর করতে পারি সেজন্য আমি ইউজ করি হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউনের কাজ কি, প্রোনাউন রিপ্লেসেস আ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। রিপিটেশন অ্যাভয়েড করতে হচ্ছে আমাদের প্রোনাউন হেল্প করে। সো প্রোনাউনের এক্সাম্পল কি হতে পারে, হি, শি, ইট, দে, আমরা সবাই এগুলো অলরেডি জানি যে প্রোনাউন হিসেবে কি কি কাজ করে। সো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে প্রোনাউন্স মাস্ট ম্যাচ দেয়ার অ্যান্টিসিডেন্ট নাম্বার, অ্যান্টিসিডেন্ট ইন নাম্বার অ্যান্ড জেন্ডার। এই জিনিসটাকে অ্যান্টিসিডেন্ট ইন নাম্বার অ্যান্ড জেন্ডার, এক্সাম্পলটা দেখেন তো কি বলছে, রহিমা লাভস পেইন্টিং। আচ্ছা, এই যে রহিমা, রহিমা কি একটা মেয়ে, ফিমেল, রাইট? ওকে, আরেকটা জিনিস, রহিমাটা কি আমার একটা সিঙ্গুলার না? দুইটা জিনিস নোটিস করবেন। পরের সেন্টেন্সটা দেখেন, শি মেড দিস পেইন্টিং হারসেলফ। এখন রহিমা যেহেতু একটা ফিমেল আর যেহেতু সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কিন্তু আমি শি লিখেছি। আমি যদি এখানে শি না লিখে লিখতাম দে, দে যদি লিখতাম, তাহলে কি এটা ম্যাচ করতো আমার সেন্টেন্সের, মানে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, স্ট্রাকচারে কোনো ভুল নেই, বাট সেন্টেন্সের মিনিংটা কি ঠিক আছে? ফার্স্টে আমি একটা মেয়ের কথা বললাম, বাট তারপরে আমি বলে দিলাম দে, দে মানে কি একটা প্লুরাল না? সো এই অ্যান্টিসিডেন্ট ইন নাম্বার অ্যান্ড জেন্ডার বলতে বোঝাচ্ছে যে আমি যখন প্রোনাউন ইউজ করছি তখন আমার অবশ্যই নোটিস করতে হবে যে আমার আগের সেন্টেন্সের জেন্ডার কি আছে, নাম্বার কি আছে, সেটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল, নাকি এটা কি মেল নাকি ফিমেল, এই জিনিসগুলো নোটিস করতে হবে যখন আমি প্রোনাউন ইউজ করব। এবার চলেন প্রোনাউনের ক্লাসিফিকেশনে চলে যাই। প্রোনাউনের ক্লাসিফিকেশনটা বাচ্চাকালে আমার পার্সোনালি পছন্দ ছিল না, আমার অনেক বোরিং লাগতো, অনেক পেইনফুল লাগতো, বাট এখন অনেক ইজি মনে হয়। ভয়েসে প্রবলেম দিচ্ছে, ভয়েসে তো এখন আর প্রবলেম হওয়ার কথা না, ভয়েস তো ক্লিয়ার করা হয়েছিল। সাউন্ডে কি প্রবলেম আছে এখন, একটু কনফার্ম করেন তো। বাকি যারা ক্লাসে আছেন একটু কনফার্ম করেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, প্রবলেম নাই, ঠিক আছে। ভাইয়া যদি ভয়েসে প্রবলেম দেয় বা সাউন্ডে প্রবলেম দেয় তাহলে আই গেস আপনাদের নেটওয়ার্ক ইস্যুস আছে, কারণ সাউন্ডের লাইভের শুরুতে প্রবলেম ছিল, বাট এখন আর কোনো প্রবলেম নেই অ্যাজ ফার এজ আই নো, কজ ঠিক করা হয়েছে এটা। আচ্ছা চলেন প্রোনাউনের ক্লাসিফিকেশনে চলে যাই। ফার্স্টে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল বা ব্যক্তিগত। সো সেটা আমরা কখন ইউজ করব, যখন আমি ফার্স্ট পার্সন হিসেবে কথা বলতেছি, আমি নিজেকে নিয়ে কথা বলতেছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখেন,
সো যখন আমি নিজের কথা বলতেছি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, এই যে পারসন হিসেবে যখন আমি কাউকে আইডেন্টিফাই করতেছি, পড়েছিলাম না আমরা বাচ্চার কালে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়বে। এখন পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার দুইটা ধরনের টাইপ আছে, একটা কি সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যখন আমি কোনো একটা সেন্টেন্সের, সাপোজ আমি লিখলাম she gifted me a present, সো এই সেন্টেন্সটাতে সেটা কি একটা পার্সোনাল প্রোনাউন, অ্যান্ড এই যে পার্সোনাল প্রোনাউনটা আছে এটা কি আমার দেখেন তো, এটা হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। বাট এখানে দেখেন তো আরেকটা প্রোনাউন আছে না, এই যে মি, মি কিন্তু আমার আরেকটা প্রোনাউন। এন্ড এই মিটা কি করতেছে, যেহেতু এই পুরাটা পার্টি অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই মিটা কিন্তু আমার এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো পার্সোনাল প্রোনাউনকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। যেটা সেন্টেন্সের শুরুতে থাকবে তাকে আমরা সাবজেক্ট বলবো, আর যেটা অবজেক্ট পার্টে থাকবে তাকে আমরা হচ্ছে অবজেক্ট বলবো। অবজেক্টের প্রোনাউন ফর্মগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, যেমন মি, তারপর হচ্ছে আস। এখানে আসের জায়গায় কিন্তু আমি চাইলে উই লিখতে পারবো না, যে উই লেখা যাবে না, আস লিখতে হবে। সো আমরা যখন পার্সোনাল প্রোনাউন ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো নোটিস করতে হবে যে আমি কি সাবজেক্টের প্রোনাউনটা ইউজ করছি নাকি অবজেক্ট ইউজ করছি, কজ সাবজেক্টের অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমার ডিফারেন্ট হয়ে থাকে প্রোনাউন। এরপর হচ্ছে পজিটিভ, একটু আগে বলেছিলাম পজিটিভ মানে কি। পজিটিভ হচ্ছে যে যখন আমি নিজের কোনো কিছু বোঝাচ্ছি, যে আই হ্যাভ রাইট অন দিস, সো পজিটিভ নাউনটা প্রোনাউনটা তখন ইউজ হচ্ছে, যে মাই, দেয়ার। মাই মানে কি আমার, আমার নিজের, দেয়ার তাদের। তারপর কি আছে আমাদের রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কি, রিফ্লেক্স বলতে আমরা কি বুঝি, রিফ্লেক্স বলতে আমরা বুঝছি যে হচ্ছে যখন কোনো কিছু রিফ্লেক্ট করছে কাইন্ড অফ আমার উপরে। সাপোজ ধরুন এই যে মাইসেলফ, হারসেলফ, আই want to do my work myself, আমি আমার কাজ আমি নিজে করতে চাই। এই যে আমার কাজটা যে আমি নিজে করতে চাচ্ছি, এই যে মাইসেলফটা, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ, আমার নিজের উপর কি ইম্প্যাক্টটা রিফ্লেক্স করছে সেটা। এবার ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দোস, মানে হচ্ছে কাউন্ট যখন করতে পারি কোনো কিছুকে আমরা, তখন যেমন আমরা যখন ওই যে বলছিলাম এটাকে কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিস, দোজ ইউজ করি। রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে কি কোনো কিছু রিলেট করা বা কানেক্ট করতে পারা। সো হু, হুইচ, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। বাট এখানে আপনারা যে ভুলটা করেন, এই যে রিলেটিভ প্রোনাউন আর কনজাংশনের মধ্যে আপনারা কনফিউজ হয়ে যান। আপনারা রিলেটিভ প্রোনাউনকে হচ্ছে মনে করেন যে কনজাংশন, এই ভুলটা করা যাবে না। রিলেটিভ প্রোনাউনটা কখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে, যখন হচ্ছে এটা একটা প্রোনাউনকে ইন্ডিকেট করতেছে, তখন কিন্তু এটা একটা প্রোনাউন হিসেবে কাজ করবে। বাট যখন এটা দুইটা সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করবে, তখন কিন্তু এইটা কাজ করবে একটা কনজাংশন হিসেবে। সো নোটিস করতে হবে যে কখন এটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে আর কখন এটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। এবার ইনডিফিনিট, ইনডিফিনিট মানে কি কোনো কিছু নির্দিষ্ট করে বলতে না পারা, নির্দিষ্ট করে আমি বলতে পারছি না যে এটা কে করছে। তো যেমন এখানে আছে সামওয়ান, তারপর হচ্ছে আচ্ছা সামওয়ানটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, সো বা হচ্ছে সামবডি, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি কোয়েশ্চেন, যখন আমি কোনো কোয়েশ্চেন করছি সেক্ষেত্রে হচ্ছে আমি ইউজ করবো ইন্টারোগেটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ইউজ হয়। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করছি ইচ পার্সনকে, একজন একজন করে আমি ডিভাইড করতেছি, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ। ইচ বা এইদার, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে চলে যাচ্ছি আমরা ভার্বে। ভার্বে যাওয়ার আগে আমাকে বলেন প্রোনাউন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, প্রোনাউন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা প্রত্যেকটা টপিকের উপর একটু পরেই করব, প্রবলেম সলভ করব, বাট তার আগে আমি ফুল পার্সন স্পিচটা কভার করে নিতে চাচ্ছিলাম যাতে আমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে প্রবলেম না হয়।
প্রোনাউন কি ক্লিয়ার হয়েছে আপনাদের? বলেন তো। ওকে, প্রোনাউন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। নেক্সট টপিক আমাদের কি? ভার্ব। ভার্ব বলতে কি বলে? ভার্ব হচ্ছে আমাদের অ্যাকশন। যখন আমি কোনো কিছুর অ্যাকশন বোঝাচ্ছি তাকে আমরা বলছি ভার্ব। সো ভার্ব হচ্ছে এক্সপ্রেসেস অ্যাকশন অর আ স্টেট অফ বিং। এই যে অ্যাজ আ লিভিং বিং আমি যে এক্সিস্ট করছি সেটাকেই হচ্ছে আমি কি বলবো? ইট ইজ আ অ্যাকশন, ইটস আ ওয়ার্ক। সো এটা হচ্ছে ভার্ব। ভার্বের এক্সাম্পল এখানে দেওয়া আছে, রান, বি, হ্যাজ, আমরা জানি এগুলো। ভার্বের এক্সাম্পল যখন কোনো কাজ করা বোঝাচ্ছে সেটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করব। অ্যান্ড ভার্বের হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল আছে। এখন ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে হচ্ছে পড়ালেখা করব আমরা। ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্বটা হচ্ছে যে যেই ভার্বটা আমার সাবজেক্ট বা টেন্সের উপর বেস করে চেঞ্জ হবে। যেমন এখানে আছে কি শি রানস, এই যে শিটা আমার সাবজেক্ট অ্যান্ড টেন্সটা কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় বা মেইন ভার্ব বসে। সো হচ্ছে এই যে আমার সাবজেক্ট উপর বেস করে ভার্বটা বসেছে, তারপর আমার টেন্সের উপর বেস করে ভার্বটা বসেছে, এটাকে আমরা বলছি কি ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট কোনটা? যেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে না কোনো কিছুর উপরে যে এটা চেঞ্জ হবে কি হবে না। এই যে একটু আগে বলেছিলাম না জেরান্ডের কথা, ইনফিনিটিভের কথা, পার্টিসিপেলের কথা, এগুলো হচ্ছে আমাদের মেইনলি ডিপেন্ড করে না সাবজেক্টের উপরে, যে আমার সাবজেক্টটা কি আছে, তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এরপর আসেন মডাল আর অক্সিলারি ভার্ব। খুবই 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 ইম্পর্টেন্ট। বাচ্চাকালে যখনই পড়তে যেতাম টিচাররা সব কিছু পড়াক না পড়াক এই দুটো জিনিস অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়াতো, যে মডাল ভার্ব অক্সিলারি ভার্ব না পারলে ইংলিশ গ্রামারে কিছু পারবা না। আই স্টিল ডোন্ট গেট যে এত ইম্পর্টেন্স দিয়ে কেন পড়াইছে, বাট হ্যাঁ ইংলিশ গ্রামারের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কজ সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো অক্সিলারি ভার্ব অ্যান্ড মডাল ভার্বস বলতে আমরা কি বুঝি? অক্সিলারি ভার্বটা হচ্ছে যে যখন আমরা মেইন ভার্বের সাথে বি, হ্যাভ, ডু এই ধরনের যখন কোনো ভার্ব ইউজ করব তাকে আমরা বলছি অক্সিলারি ভার্ব। আর মডাল হচ্ছে উইল, ক্যান, মাস্ট, মানে যেটা হচ্ছে আমার নেসেসিটি বোঝাচ্ছে। আমি যখন বলছি যে আমি যদি এক্সাম্পল দিই যে আই ক্যান ডু দ্য ম্যাথ, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই ডু দ্য ম্যাথ। এখন দেখেন তো দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? আই ডু দি ম্যাথ, আমি ম্যাথটা করছি, রাইট? সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ইটস ফাইন, এটাতে কোনো সমস্যা নেই। বাট যখন আমি আই ক্যান ডু বলছি, দ্যাট মিনস বোঝাচ্ছে যে আমি কি ম্যাথটা করতে পারি কি পারি কি পারি না, মানে আমার ম্যাথের মুডটা কেমন বা নেসেসিটি বা অ্যাবিলিটিটা কি, আমার অ্যাবিলিটিটাকে বোঝাচ্ছে কিন্তু এই সেন্টেন্সটা। সেটা হচ্ছে তাহলে কি আমার মোডাল। মোডালের থ্রুতে তাহলে আমি কি বুঝতে পারতেছি? মোডালের থ্রুতে আমি বুঝতে পারবো যে হচ্ছে আমার সেন্টেন্সের মুড বা হচ্ছে আমার অ্যাবিলিটি বা হচ্ছে আমার নেসেসিটিটা কি। যেমন মাস্ট ইউজ হয় কখন? নেসেসিটি বুঝাইতে মাস্ট ইউজ হয়। তারপর হচ্ছে মুড ইউজ হয়, মুডের ক্ষেত্রে হচ্ছে উইল ইউজ হয়। শি মাস্ট গো, এই যে মাস্ট তার মানে নেসেসিটি, ওর যাওয়াটা কি উচিত নাকি অনুচিত, যেতেই হবে, মাস্ট, নেসেসিটিটা বুঝাচ্ছে, ইম্পর্টেন্সটা বুঝাচ্ছে। এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বিষয়টা হচ্ছে যখন আমরা ভার্বের সাথে কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ করব এন্ড যখন ভার্বের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো ভার্বের সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ করার পরে তার মিনিংটা চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলি হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেমন এখানে আছে কি গিভ আপ। আচ্ছা, গিভ অর্থ কি বলেন তো? গিভ অর্থ তো দেওয়া, রাইট? গিভ অর্থ দেওয়া, বাট গিভ আপ মানে কি? কোনো কিছু ছেড়ে দেওয়া। যেমন এখানে আছে হি গেভ আপ স্মোকিং, সে স্মোকিং ছেড়ে দিয়েছে। সো
আমার তাহলে ফ্রেজাল ভার্ব কি করছে? ফ্রেজাল ভার্ব হচ্ছে মিনিংটা চেঞ্জ করে দিবে। যখনই ভার্বের সাথে আমি কোনো প্রেপোজিশন অ্যাড করতেছি সেটা কি মিনিংটা চেঞ্জ করে দিচ্ছে। এরপর আসছি অ্যাজেক্টিভে। অ্যাজেক্টিভ নিয়ে বেশ বড় সড় আই গেস আলোচনা করতে হবে, দেখা যাক কতটুকু করা যায়। সো অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ হচ্ছে আমার নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে। দ্যাট মিনস আমার নাউনটা কি, নাউনটা দোষ, গুণ, অবস্থা যাই হোক না কেন সেই জিনিসগুলো হচ্ছে মডিফাই করবে কে? আমার অ্যাজেক্টিভ। ওকে, সো অ্যাজেক্টিভের মধ্যে হচ্ছে গিয়ে অনেক টাইপস আছে, তার মধ্যে আমরা স্পেসিফিক এই টাইপসগুলো নিয়ে কথাবার্তা বলবো। ফার্স্টে কি কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, কোয়ালিটি ওয়ার্ডটা আসতেছে, দ্যাট মিনস হচ্ছে তার বৈশিষ্ট্য, তার গুণাবলী এইটা বোঝাচ্ছে, বা হচ্ছে এটা কি ভালো না খারাপ সেটা বোঝাচ্ছে হচ্ছে আমার কোয়ালিটেটিভ। তারপর কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি ওয়ার্ডটা কখন ইউজ হয়? যখন হচ্ছে আমি কোনো কিছুর মাত্রা বা পরিমাণ বোঝাই। সাপোজ এই যে 5 মিনিট, কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ। তারপর পজিটিভ অলরেডি দুইবার বলা হয়েছে, আবার এসেছে। সো পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে যখন আমি নিজের অধিকার বোঝাচ্ছি। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কোনটা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট। এই যে আমি মেনশন করে বলছি দিস ইজ আ পেন, এই যে দিস ইজ আ পেন, রাইট? সো এই যে যখন আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। ইন্টারোগেটিভ কোনটা? যখন আমি কোয়েশ্চেন করা বোঝাবো। ডেসক্রিপটিভের ক্ষেত্রে কি আসছে? যেমন ইংলিশ, এশিয়ান এগুলো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে সেম, কম্পাউন্ড নাউনের মতন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যে দুইটা ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে। পার্ট টাইম, পার্ট একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, দুটো ডিফারেন্ট ওয়ার্ড একসাথে কানেক্ট হয়ে পার্ট টাইম একটা অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে, এটাকে আমরা বলতেছি কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সো দেখেন, অর্ডার অফ অ্যাডজেক্টিভস বলতে আমরা কি বোঝাই? যে একটা অ্যাডজেক্টিভ আমি চিনবো কিভাবে? অনেকভাবে চিনতে পারি। যেমন হচ্ছে কোয়ান্টিটি দেওয়া থাকতে পারে আমার কোয়েশ্চেনে, যেমন এখানে যে আ ফিউ আছে, এটা একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি বোঝাচ্ছে। কোয়ালিটি দেওয়া থাকতে পারে, যেমন যে এখানে তো নাই কোয়ালিটি, যেমন হচ্ছে থাকতে পারে গুড, ব্যাড, একটু আগে যেটা ছিল, বা হচ্ছে অনেস্ট, ডিসঅনেস্ট। সো এগুলা কি কোয়ালিটি না? এগুলা থাকতে পারে। সাইজে যেমন এখানে আছে টাইনি, সাইজ মেনশন থাকতে পারে। এজ থাকতে পারে, এজ কি একটা নাম্বার, কোয়ান্টিটিভের মধ্যে পড়ছে। কালার থাকতে পারে, কালার কি কোয়ালিটেটিভের মধ্যে পড়ছে। অরিজিন থেকে আসতে পারে। ম্যাটেরিয়ালস, যেমন এখানে কি যে সিলভার, এটা একটা ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালস হিসেবেও কি দেখেন আরেকটা জিনিস, সিলভার জিনিসটা আমরা পড়ছিলাম না? কই পড়ছিলাম? আমরা কিন্তু পড়ছিলাম হচ্ছে নাউনের মধ্যে, কালেকটিভ নাউনে পড়ছিলাম। বাট দেখেন তো এখানে সিলভারটা কি হিসেবে কাজ করতেছে? একটা ম্যাটেরিয়ালি কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আবার পারপাস হইতে পারে, পারপাসও হতে পারে। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে এই জিনিসটা আসলো, আপনারা লাস্ট ক্লাসে কি করেছিলেন? আর্টিকেল ডিটারমিনার করেছিলেন না উদয় ভাইয়ের কাছে? সো তখন আমরা সাপোজ ধরলাম, যেমন এখানে যেটা বলছে ওইটা থেকে এক্সাম্পল দেই। I have a silver pen. ওকে, এই যে যখন আমার আর্টিকেলের পরে পরপর দুইটা নাউন যদি থাকে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, অ্যান্ড লাস্টের পরে সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে নাউন হয়। সো ডাজেন্ট ম্যাটার যে রিয়েল লাইফে এই ওয়ার্ডটা কি নাউন নাকি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, সবসময় আর্টিকেলের পরে পরপর দুইটা নাউন টাইপের ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমার, সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে তার দোষ বা গুণ বা অবস্থা এই জিনিসগুলো বোঝায়। এরপরে অ্যাডভার্ব। ওকে, চলেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ভার্বেটকে মডিফাই করবে, ভার্বের দোষ, গুণ, অবস্থা এই জিনিসগুলো বুঝাবে। সো অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করতেছে, আমার অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতেছে। এখন অ্যাডভার্বকে আমি চিনবো কিভাবে? অ্যাডভার্বকে চেনার জন্য কি কি ওয়ে আছে? অ্যাডভার্বকে চেনার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাডভার্বকে আমি কোয়েশ্চেন করব। কিভাবে? এই যে দেখেন, হি ওয়ার্কস কুইকলি, সে
দ্রুত কাজ করতেছে। এখন আমি যদি তাকে কোয়েশ্চেন করি হাউ হি ওয়ার্কস, হাউ দিয়ে কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার পাচ্ছি না, যে কুইকলিটা আমার অ্যান্সার হচ্ছে না। সো অ্যাডভার্বকে চেনার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাডভার্বকে আমি এই জিনিসগুলো দিয়ে কোয়েশ্চেন করব। যদি আমি এই ওয়ার্ডগুলো দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাই তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যেমন এখানে যেটা করলাম, আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করি, কুইকলি অ্যান্সার পাচ্ছি, সো হাউ ইজ কুইকলি ইজ আ অ্যাডভার্ব। তারপর ওয়েন দিয়ে কোয়েশ্চেন করতে পারি, ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করতে পারি, হাউ অফেন ডু ইউ ভিজিট হিয়ার। সো তুমি এখানে কি পরিমাণ সময় ঘুরতে আসো বা দেখতে আসো, তাহলে কি এটা দিয়ে কোয়েশ্চেন করলে আমি একটা অ্যান্সার পাবো। তারপর টু হোয়াট, এরপর কি কি আছে, হ্যাঁ টু হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত কাজ করতে পারো। সো এই জিনিসগুলো দিয়ে কোয়েশ্চেন করলে আমি যদি হচ্ছে অ্যান্সার পাই, সেক্ষেত্রে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। সো অ্যাডভার্ব চেনার একদম ইজিয়েস্ট একটা ওয়ে, শর্টকাট একটা ওয়ে, এক্সামে যদি হচ্ছে কোনো সেন্টেন্স থাকে এরকম হি ওয়ার্কস কুইকলি অফেন অ্যান্ড এভরিওয়্যার বা হচ্ছে হি রান স্লোলি, এই টাইপের সেন্টেন্স যখন থাকবে আপনারা যদি এগুলো দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পান, সেক্ষেত্রে চোখ বন্ধ করে এটাকে অ্যাডভার্ব দাগায় দেবেন, অন্য কোনো সেকেন্ড থটে যেতেই হবে না। আচ্ছা এখন বলেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এই তিনটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? সামারে অ্যাপ্লাই করবো এনএসইউতে? হ্যাঁ, সামারে অ্যাপ্লাই করতে চাইলে ক্লাস করে ফেলেন। আমরা কিন্তু আমাদের কোর্সে কিন্তু এখনো এনরোলমেন্ট চলছে, অ্যান্ড এই উইকের পরে কিন্তু আপনারা এই কোর্সে ক্লাসগুলো আর পাবেন না, কজ এটা শুধুমাত্র আচ্ছা ওকে ওকে যাচ্ছি আমি একটু, তানভীর ওয়েট করো। আচ্ছা সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা বোঝানোর জন্য যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কীরকম হবে। এর পাশাপাশি পেইড ব্যাচে আপনারা আরও অনেক বেনিফিটস পাবেন। এই প্রত্যেকটা স্লাইড আপনাদেরকে প্রোভাইড করা হবে, মডিউল রেকর্ড করে প্রোভাইড করা হবে, অলসো লেকচার শিট, প্র্যাকটিস শিট সব কিছু পেয়ে যাবেন। সো যারা যারা এখনও এনরোল করেননি তারা খুব দ্রুত এনরোল করে ফেলবেন। আই হোপ যে জার্নিটা আমাদের একসাথে খুব ভালোই হবে। আচ্ছা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্য, ওকে দেখেন অ্যাডজেক্টিভের পার্থক্যটা কি, অ্যাডজেক্টিভটা হচ্ছে যদি লিখি অ্যাডজেক্টিভ হচ্ছে আমার নাউন বা প্রোনাউনের হচ্ছে দোষ গুণ অবস্থা এগুলা বোঝাবে, বাট যখন আমি হচ্ছে অ্যাডভার্বের কথা বলতেছি, অ্যাডভার্ব আমার কি করে জানেন, অ্যাডভার্ব কিন্তু ভার্ব আর অ্যাডজেক্টিভের দোষ গুণ অবস্থা বোঝায়। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, যে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বুঝাবে, বাট অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ এদের দোষ গুণ অবস্থা এটা বুঝাবে। সো দেখেন এখানে যখন বলছে হি ওয়ার্কস কুইকলি, এটাকে যে ওয়ার্কসটাকে মডিফাই করতেছে না, যে কিভাবে কাজ করতেছে ভার্বটাকে মডিফাই করতেছে। সো এখানে এই জন্য কুইকলিটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে না। বুঝে গিয়েছে তানভীর? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্য কি বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্য বুঝে গিয়েছে কিনা বলেন? ওকে ঠিক আছে, চলেন নেক্সট টপিকে চলে যাই। অ্যাডভার্বের টাইপস, অ্যাডভার্বের অনেকগুলো টাইপস আছে, বাট অ্যাডভার্বসকে আমরা কিভাবে চিনতে পারবো, বিকজ এখন বারবার তো এক্সামে কোয়েশ্চেন করবেন, দেখা যায় কি যেমন এনএসইউর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 20 মিনিট টাইম থাকে, তাই না? সো 20 মিনিটের মধ্যে এতগুলো এমসিকিউ, 50টার মতন এমসিকিউ মার্ক করা ইজ আ কোয়াইট চ্যালেঞ্জিং। সো কোয়েশ্চেন দেখে যদি সাথে সাথে মাথায় অ্যান্সার হিট না করে তখন তো ঝামেলা। তাই দেখেন আমরা একদম আপনাদের জন্য শর্টকাট দিয়েছি যে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাডভার্ব, দেখলেই ওয়ার্ডটা দেখলে আমি বুঝে ফেলবো। যেমন যখন আমি ম্যানার্স হিসেবে হচ্ছে অ্যাডভার্বস ইউজ করতে পারি, স্লোলি বা ওয়েল। তারপর যখন কোনো কিছু টাইম মেনশন করা থাকে, নাও, ইয়েস্টারডে, টুমোরো, টুডে, এগুলো যখন মেনশন করা থাকে সেটা অ্যাডভার্ব। কোনো প্লেস যখন মেনশন করা থাকে তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হেয়ার, আউটসাইড। তারপর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিনস ওকে অলওয়েজ করছে নাকি মাঝে মধ্যে করছে নাকি করছে না, যেমন অফেন, অলওয়েজ, নেভার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে।
ডিগ্রি মানে হচ্ছে কাজটার পরিমাণ বোঝাতে হচ্ছে গিয়ে আমি অ্যাডভার্ব ইউজ করে থাকি ভেরি বা কোয়াইট। পারপাস, হেন্স, দেয়ারফর এটার জন্য। তারপর হচ্ছে অর্ডার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, কোনো কিছু অর্ডার বোঝাতে বা হচ্ছে ক্রোনোলজিক্যালি যে যাচ্ছে সেগুলো বোঝাতে হচ্ছে আমি হচ্ছে অ্যাডভার্ব ইউজ করছি। কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর এগুলো যখন থাকবে, এই টাইপের ওয়ার্ডসগুলো যখন থাকবে, মোস্ট অফ দ্য টাইম আপনারা যদি এই ওয়ার্ডসগুলো মোটামুটি মাথায় রাখতে পারেন, তার এর মধ্যে আপনার 90% কভার হয়ে যাবে। বাকি 10% আপনার কোয়েশ্চেন দেখলে এমনিই বুঝতে পারবেন। ওকে, তারপর হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন আমি আগে থেকেই বলে রাখি, আজকে আমি খুব একটা ডিটেলসে যাব না প্রিপোজিশনের, কজ আমাদের শুধুমাত্র প্রিপোজিশনের উপর একটা ডেডিকেটেড ক্লাস যাবে, কজ ইটস আ ভাস্ট টপিক, এটা অনেক বড় টপিক, এটা একটা ক্লাসে করার মতন মানে অন্যান্য আর্টিকেলে মানে পার্সন স্পিচের সাথে করার মতন টপিক না, অনেক বিষয়পত্র থাকে। দ্যাটস ওয়াই প্রিপোজিশনের একটা ডেডিকেটেড ক্লাস যাবে। আজকে জাস্ট প্রিপোজিশনের কিছু বেসিক আইডিয়াস দেওয়া হবে, যাতে হচ্ছে আপনাদের একটু বেসিকটা ক্লিয়ার হয়ে যায় প্রিপোজিশন নিয়ে। শুরুতে একটা কথা বলেছিলাম, প্রিপোজিশন দুইটা পার্ট আছে। সো এই যে প্রি ওয়ার্ডটা মানে কি, প্রি মানে হচ্ছে আমার আগে, রাইট? আমার বাংলা হ্যান্ডরাইটিং জাজ করেন না, খুব বাজে অবস্থা। আর পজিশন মানে কি, অবস্থান। সো প্রিপোজিশন মানে হচ্ছে সে যখন নাউন বা প্রোনাউনের আগে বসে তারপরে হচ্ছে তাদের সাথে রিলেশন বা কানেকশন ক্রিয়েট করতেছে, সেটাকে আমরা বলছি প্রিপোজিশন। প্রিপোজিশন কি করতেছে? শোজ রিলেশনশিপ বিটুইন নাউন, প্রোনাউন এন্ড আদার ওয়ার্ডস। একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের কি ধরনের কানেকশন বা কি ধরনের রিলেশন আছে সেটা বোঝার জন্য আমরা যে ধরনের ওয়ার্ডসগুলো ইউজ করে থাকি তাদেরকে আমরা বলে থাকি প্রিপোজিশন। সো প্রিপোজিশনের জন্য আমার কি কি এক্সাম্পল আছে? ইন, অ্যাট, বাই, ফর, হাজারটা প্রিপোজিশন আছে, অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি একটা সাজেশন দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রেগুলার একটু দেখা ট্রাই করেন। আমি মুখস্থ করতে বলবো না, কজ মুখস্থ করলে 300, 400, 500 অভাব নাই, কতগুলো মুখস্থ করবেন। বাট নিজেরা রেগুলার হচ্ছে একটু চোখ বোলানো ট্রাই করেন। যখন আপনি একটা জিনিস বারবার একবার করে চোখে, সাপোজ আপনার আজকে আপনি 20টা প্রিপোজিশন দেখলেন, দেখার পরে কালকে যখন জিনিসটা আবার দেখবেন, আপনার কিন্তু আস্তে আস্তে মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেমন হচ্ছে এসএসসি এইচএসসি টাইমে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে বা হচ্ছে রোল নাম্বারটা থাকে, ওটা অনেক বড় থাকে না? দেখে ফার্স্টে যখন এক্সাম দিতে যান তখন আরে এত বড় একটা নাম্বার, যদি একটা ডিজিট ভুল হয়ে যায়, যদি দুইটা ডিজিট ভুল হয়ে যায়। বাট দেখবেন 2টা 3টা এক্সাম দেওয়ার পর আপনি নিজেই জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত, আপনার রোল নাম্বার কত, আপনার কিন্তু জিনিসগুলো মুখস্থ হয়ে যায়। আপনি কি এটা ইন্টেনশনালি মুখস্থ করছেন? করেন নাই, তো এটা অটোমেটিক্যালি ব্রেইনে সেট হয়ে গেছে। সো সেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও যে একটু প্রতিদিন চোখ বুলায় যান, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, আচ্ছা এটার সাথে এটা হয়, অ্যাভয়েডের সাথে বাই হয়। সো এই জিনিসগুলো হচ্ছে দেখলেই মনে পড়ে যাবে, আচ্ছা এটার সাথে তো এটা ছিল। এই জন্য বলবো যে একটু রেগুলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো চোখ বোলাবেন। আচ্ছা, প্রিপোজিশনাল ফেজ আমরা কাকে বলছি? প্রিপোজিশনাল ফেজ হচ্ছে যখন একটা প্রিপোজিশন আর একটা অবজেক্ট পাশাপাশি বসবে, তখন তাকে আমরা এটাকে একটা ফ্রেজ হিসেবে কথা হচ্ছে। ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ জিনিসটা হচ্ছে যখন কতগুলো ওয়ার্ড একটা স্পেসিফিক আইডিয়াকে হচ্ছে ইন্ডিকেট করে, তখন তাকে আমরা বলি ফ্রেজ। সো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যখন একটা প্রিপোজিশন আর একটা অবজেক্ট বসবে পাশাপাশি, তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন এখানে বলা হচ্ছে কি, শি স্যাট নেক্সট টু অ্যানাদার গার্ল। এই যে নেক্সট টু, এখানে কি হয়েছে দেখেন তো, একটা প্রিপোজিশন আছে টু, তারপর আরেকটা কিসের সাথে কানেক্ট হয়েছে? অবজেক্টটা কি? অ্যানাদার গার্ল, অ্যানাদার গার্লের সাথে কানেক্ট হয়েছে। সো এইটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরটা কি আছে? হি কেম ফ্রম বরিশাল। এই যে কেম ফ্রম বরিশাল উইথ আ কালম মাইন্ড। সো এখানেও কি হয়েছে? একটা প্রিপোজিশনের সাথে অবজেক্ট কানেক্ট হয়েছে, আমার অবজেক্ট কানেক্ট হয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ক্রিয়েট করেছে। আচ্ছা, তারপরে কি? কনজাংশন। কনজাংশনে কি আছে? কনজাংশন আমাদেরকে বলতেছে কনজাংশনের কাজ কি। কনজাংশন আমাদের ওয়ার্ডসকে জয়েন করবে, ফ্রেজকে জয়েন করবে, ক্লজকে জয়েন করবে। ক্লজ কি? ক্লজ নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে না? ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের মানে ইটস নট লাইক আ ফুল সেন্টেন্স, বাট একটা সেন্টেন্সের একটা পার্ট। সাপোজ আই এম দ্য গার্ল, আই এম দ্য গার্ল, এটুকু বলে আমি থেমে গেলাম, আমি কিছু বলতেছি না। এখন আপনি তো মনে কোয়েশ্চেন হবে,
এরপরে কি রাইট। সো এই যে আই এম দ্য গার্ল এর পরে যে কোয়েশ্চেনটা আপনার মধ্যে থেকে যাচ্ছে, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা ক্লজ বলে থাকি। সো কি করতেছে, ক্লজ ফ্রেজ ওয়ার্ডস কে হচ্ছে আমার কানেক্ট করবে একটা কনজাংশন। জাংশন ওয়ার্ড মানে কি, জাংশন মানে হচ্ছে কানেক্ট করা। আপনারা যারা ট্রেনে চলাফেরা করেন বা করছেন লাইফে, তারা এই জাংশন ওয়ার্ডটা লাইফে শোনার কথা, বা হচ্ছে ফিজিক্সেও আমরা শুনেছি জাংশন কথাটা। সো জাংশন মানে কি, যেখানে হচ্ছে আমরা কানেক্ট করা হয়। সো কনজাংশনের কাজ কি, আমার ওয়ার্ডস ফ্রেজ ক্লসেস এই জিনিসগুলোকে আমার কানেক্ট করবে বা জয়েন করবে। এক্সাম্পল হিসেবে কি থাকে, অ্যান্ড, বাট, অলদো, ওয়াইল, আরও অনেক এক্সাম্পল আছে। সো এখন কনজাংশনের কিছু টাইপ আছে, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। এটা খুব বেশি ডিটেলসের দরকার নাই, বিকজ এখান থেকে কোয়েশ্চেন আসে না। সো যেগুলো থেকে কোয়েশ্চেন আসে না সেগুলো আমার পার্সোনালি মনে করি যে সেগুলো পড়া মিন্স আপনাদের জন্য টাইম ওয়েস্ট। এখন এটা কেন বললাম, সেটা হচ্ছে অ্যাডমিশন টাইপটা খুবই কম, অ্যাডমিশনের জার্নিটা খুবই শর্ট একটা টাইম, খুবই কমপ্যাক্ট একটা টাইম। সো দেখা যায় যখন আপনারা যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো রেখে, যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে না আননেসেসারি, এগুলো পড়তেছেন। নলেজ কখনো হচ্ছে গিয়ে খারাপ কিছু না, নলেজ আপনার কোনো না কোনো টাইমে কাজে লাগবে, বাট আপনার বুঝতে হবে যে আপনার কখন কোন নলেজটাকে কাজে লাগাইতে হবে, আপনার কখন কোন নলেজটা গ্যাদার করার দরকার। যেই নলেজটা আপনি গ্যাদার করতেছেন সেটা আপনার আগামী 10 বছর কোনো কাজে লাগাইতে পারতেছেন না, সেই নলেজটা কিন্তু 10 বছর আপনার লাইফে আসলে কাইন্ড অফ আ বার্ডেন হয়ে থাকবে। বাট তারপরে যখন কাজে লাগাচ্ছেন তখন সেটা ভালো, হ্যাঁ ইউ আর বিং আ ওয়াইজ পারসন, বাট ইটস লাইক দিস। তো এই জন্য যেই কোয়েশ্চেনগুলো এক্সামে বারবার আসে, এনসির কোয়েশ্চেন প্যাটার্নগুলো যদি নোটিস করেন, কোয়েশ্চেনগুলো নিজেরাও একটু অ্যানালাইজ করেন আমাদের মতন, তাহলে দেখবেন যে অনেক টপিকই আছে যেগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার পড়ে না, কজ এগুলো থেকে কোয়েশ্চেন আসে না। আচ্ছা, তারপরেও আমরা একটু যাব, সেটা হচ্ছে কি টাইপস অফ কনজাংশনে কি বলতেছে আমি, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। সো এগুলো থেকে কোয়েশ্চেন আসলে আমি আগেও বলে দিচ্ছি, বাট তাও বেসিকটা জেনে রাখা দরকার। সো কোঅর্ডিনেটিং কোনটা, কোঅর্ডিনেটিং কনজাংশন বোঝার সব থেকে শর্টকাট হচ্ছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ দিয়ে কি, এফ এ হচ্ছে ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে সো। সো ফ্যান বয়েজ যেখানে দেখবো আমরা, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং। এরপর হচ্ছে কি সাবঅর্ডিনেটিং। আচ্ছা, কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং এর ডিফারেন্সটা বলি। কোঅর্ডিনেটিং এ যে মানে যে কনজাংশনগুলো থাকে সেগুলো যখন আমি কানেক্ট করি, দুইটা ডিফারেন্ট সেন্টেন্সকে কানেক্ট করতেছে। সাপোজ আচ্ছা, আজকে অনেক রহিম গরিম বলে ফেলছে, আর কোনো নাম কি বলা যায় দেখি তো। আচ্ছা, তানভীর আজকে প্রচুর কমেন্ট করতেছে, তানভীরের নাম বলি। হ্যাঁ, সো তানভীর ইজ আ বয়। এরপর আমি বললাম হি ইজ অনেস্ট। আচ্ছা দেখেন, দুইটা ডিফারেন্ট সেন্টেন্স, রাইট? দুইটা সেন্টেন্সে আমার একদম প্রপার সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করে তৈরি করা হয়েছে, কোনো ভুল নাই, কিছু নাই। এখন আমি যদি এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতে চাই, কানেক্টটাকে করবো আমার কনজাংশন। সো যখন আমি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবো, তখন আমি কি করবো, তানভীর ইজ আ বয় অ্যান্ড হি ইজ অনেস্ট। এই যে অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম না। সো আমার কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যারা দুইটা স্পেসিফিক সেন্টেন্সকে, মানে দুইটা ফিনিট ভার্ব যুক্ত সেন্টেন্সকে বা ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে হচ্ছে যখন কানেক্ট করবে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কোঅর্ডিনেটিং। আর সাবঅর্ডিনেটিংটা হচ্ছে যে কজ এন্ড ইফেক্টের মতন। সাপোজ সাবঅর্ডিনেটিং এর যদি আমি এক্সাম্পল বলি, we can't go outside। এখন আমি যখন বলবো we can't go outside, একটু আমি বললাম আমরা যেতে পারবো না, কেন যেতে পারবো না? তারপরে হচ্ছে যে কেন যেতে পারবো না, এরপর হচ্ছে আমার কোয়েশ্চেনটা থাকে যে একটা কোয়েশ্চেন রেজ করতেছে না আমার মধ্যে। সো এই যে কোয়েশ্চেনটা যখন রেজ করতেছে, তখন আমি কি করতেছি, একটা রিজন দেখাবো বা একটা কজ দেখাবো। কজটা কি আমি বলতেছি, ইটস রেইনিং আউটসাইড।
এই যে যখন আমি বলতেছি যে ইটস রেইনিং আউটসাইড, তাহলে কি বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা যেতে পারবো না। সো এখানে আমি যখন বলবো বিকজ ইটস রেইনিং আউটসাইড, সো এই কারণে হচ্ছে আমি যেতে পারছি না, এটা যখন আমরা বলতেছি তখন হচ্ছে এটা কি আমার সাবঅর্ডিনেটিং। সো সাবঅর্ডিনেটিং কোনটা, যারা হচ্ছে আমার এমন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে যারা একটা কজ আর ইফেক্টের মতন কাজ করবে। এটা আমার কজ ছিল, এটা আমার ইফেক্ট ছিল। এবার হচ্ছে কোরিলেটিভের হচ্ছে দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে এদার অর নেদার নর। এই টাইপের ওয়ার্ডস যখন থাকবে তখন তাকে আমরা বলতেছি কনজাংশন। ফাইনাইট উচ্চারণটা ঠিক করেন ভাইয়া, স্লিপ অফ টাং তো হইতেই পারে, আপনি যখন কথা বলেন ভুল হয় না? আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন দেখি কি আছে। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশনটা হচ্ছে যখন হচ্ছে আমি কোনো কিছু দিয়ে যখন আমি হচ্ছে নিজেদের ফিলিংস এক্সপ্রেস করি বা নিজেদের একটা সার্টেন রিফ্লেক্সকে এক্সপ্রেস করি, তখন হচ্ছে এটাকে আমরা বলি কি ইন্টারজেকশন। যেমন আমার বলা হচ্ছে কি এক্সপ্রেসেস সার্টেন ফিলিং অর রিঅ্যাকশন। সাপোজ মনে আছে ওই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ম্যাচ ছিল না? সো সবার মধ্যে একটা টেনশন ছিল যে কি হবে, জিতবো কি জিতবো না। সো এই যে যখন আমরা জিতে গেলাম, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেলাম, তখন কি নিজেদের আনন্দটাকে এক্সপ্রেস করতে ইচ্ছা করছে, রিয়াকশনটাকে দেখাইছি সবাইকে না? সো এই যে কি বললাম, আমরা কি বলি ওয়াও, তারপর হচ্ছে ব্র্যাভো, হুরে, এই ওয়ার্ডসগুলো যখন আমরা ইউজ করতেছি, এই টাইপের ওয়ার্ডস যখন আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমার ইন্টারজেকশন হিসেবে কাজ করে। ইন্টারজেকশন খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়, কারণ কি মোস্ট অফ দ্য টাইমে এই যে ইন্টারজেকশন যে ওয়ার্ডসগুলো থাকে তারপর একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। সো এই যে এই এক্সক্লেমেশন মার্কটার জন্য হচ্ছে আমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে আমার ইন্টারজেকশনটা কোনটা। সো ইন্টারজেকশন আরেকটা জিনিস, ইন্টারজেকশনটা কিন্তু কখন আমরা আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা হচ্ছে যখন আমি কোনো ফর্মাল কনভারসেশন করব তখন সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করি, বিকজ এটা একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়। ওকে, এখন হচ্ছে ইন্টারজেকশনের ইউজ কোথায় কোথায়? ইন্টারজেকশনের ইউজ হচ্ছে স্ট্যান্ড অ্যালোন অর অ্যাট স্টার্ট অফ সেন্টেন্স। সো সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমরা ইন্টারজেকশন ইউজ করে থাকি, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক বা কমা ইউজ করা হয়, যেমন ও দ্যাটস ইন্টারেস্টিং। এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমি ইন্টারজেকশনটা ইউজ করি। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেমে যাব, তার আগে বলেন সবগুলো টপিক ক্লিয়ার হয়েছে? পারসু স্পিচে সব কিছু ক্লিয়ার হয়েছে? একটু জানান যে পারসু স্পিচ রিলেটেড সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা। জি ভাইয়া, আমি সবসময় ইংলিশ ক্লাসই নিব আপনাদের এনএসইও কোর্সের জন্য, কারণ এনএসইওতে আপনাদের দুইটা টপিক, ইংলিশ আর ম্যাথ। ওকে, চলেন এবার আমরা প্র্যাকটিস প্রবলেমে চলে যাই। আমাদের প্র্যাকটিস প্রবলেমে যাব আমরা। সো প্র্যাকটিস প্রবলেমের অ্যান্সারগুলো কিন্তু আপনারা বলবেন। স্টার্ট করব আমরা। অলসো আপনারা যারা কোর্সে এনরোল করেছেন আপনাদেরকে একটা টেলিগ্রামের লিংক দেওয়া হয়েছে, যাতে আপনাদের ডাউটগুলো ইজিলি আমরা সলভ করতে পারি। অনেকেই জয়েন করেন নাই, যারা যারা জয়েন করেন নাই এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন। ওইখানে হচ্ছে আমরা সবসময় অ্যাভেলেবল থাকবো, অ্যান্ড আপনারা নিজেদের যত ডাউট আছে যা কিছু আছে সব কিছু সলভ করতে পারবেন। ওকে, চলেন স্টার্ট করি। ফার্স্ট এটা কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স শি হ্যাজ ওয়ার্কড হেয়ার ড্যাশ 5 years। খুবই কমন একটা কোয়েশ্চেন, খুবই ইজি একটা কোয়েশ্চেন। অপশন কি কি আছে? সিন্স, ফর, ফ্রম, ডিউরিং। বলেন এখানে কি হবে, বলেন তো। অনেক ইজি কোয়েশ্চেন, এটা আমরা অনেকবার লাইফে করেছি। অ্যান্সার কি হবে? আরে কেউ কিছু বলে না কেন? ক্লাস কি আমি একা করতেছি? অ্যান্সার বি। এই তো, ভেরি গুড, অ্যান্সার বি। কেন বলেন তো ফর হয়েছে? এই যে 5 years একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে না, টাইম ডিউরেশন বোঝাচ্ছে, এই জন্য 5। যদি হচ্ছে এখানে স্পেসিফিক কোনো টাইম না বোঝাতো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হতো সিন্স। যেমন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, সেক্ষেত্রে কিন্তু আমার এটা সিন্স হইতো। আচ্ছা, তারপর
either the manager nor the employees aware of the change। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যখন either নট থাকবে সেই ক্ষেত্রে আমরা যে সেকেন্ড যেই আমার সাবজেক্টটা আছে না, সেইটার হচ্ছে আমরা নাম্বারটা বোঝার ট্রাই করবো। এটা কি একটা প্লুরাল না? এটা তো এটা হচ্ছে সিঙ্গুলার, বাট এটা যেহেতু প্লুরাল, এই সেকেন্ড সাবজেক্টটা অনুযায়ী হচ্ছে আমার অ্যান্সারটা হবে। সো এখানে এমপ্লয়িজ যেহেতু প্লুরাল, আমার অ্যান্সারটা হবে আর। এরপর কোয়েশ্চেন 3-তে কি বলছে, ইন দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ ফ্রেজাইল, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ আন্ডারলাইন্ড? আচ্ছা, এখানে তো ওয়ার্ড আন্ডারলাইন করা নাই, এমনি বুঝবো কোনটা? আচ্ছা, এটা না ওয়ার্ড আন্ডারলাইন করে দেয় নাই, দাঁড়ান তো একটু দেখি। তো আন্ডারলাইন তো করা নাই এটাতে। আচ্ছা, 3-4 বাদ, 3-4 না আন্ডারলাইন করা নাই কোয়েশ্চেনে, 3-4 বাদ। তারপর দেখেন কি বলছে, কি ব্যাপার, পাইবো বাদ। আচ্ছা দেখেন 6-এ, ইন সুইমিং পুলস আর ক্রাউডেড ইন সামার, হোয়াট ইজ দ্য ইউজেস অফ সুইমিং? এই যে করাইছি, বলেন কি হবে? 6-এর অ্যান্সার কি হবে বলেন? 6-এর অ্যান্সার বলেন। হ্যাঁ, 3-4 আন্ডারলাইন নাই, কেটে দিছে, 3-4-5 বাদ। সিক্সের অ্যান্সার জেরান্ড। আচ্ছা দেখেন, 6-এর অ্যান্সার তো জেরান্ড না বাবা। এখানে সুইমিংটা তো আমার নাউন হিসেবে কাজ করতেছে না। আমার কি কাজ করতেছে? সুইমিং পুলস না, এই পুরাটা একটা নাউন হিসেবে কাজ করতেছে। এখন দেখেন কি বলছিলাম, যে যখন দুইটা আর্টিকেলের ক্ষেত্রেও হয়, এটা কিন্তু আমার যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, আই গেস আমি ওই জিনিসটা মিস করে গেছিলাম। দুইটা পাশাপাশি যখন ওয়ার্ড থাকবে, প্রথমটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখানে পুলসটা নাউন, বাট সুইমিংটা কিন্তু নাউন না, সুইমিংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আর যখন এটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা অপশনে অ্যাডজেক্টিভ কোথায় আছে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ড এন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অ্যান্সার হবে বি, জেরান্ড হবে না এটা। এর পরেরটা দেখেন, এটার অ্যান্সার বলেন। সুইমিং ইজ এনজয়েবল এক্সারসাইজ, এইটার ইউজ, এখানে সুইমিংটা কি? এখানে সুইমিংটা হচ্ছে আমাদের জেরান্ড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না এভাবে। এখানে কিন্তু সুইমিংটা নাউন ছিল না, সুইমিং পুলস পুরোটা নাউন ছিল। সো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বুঝা গিয়েছে? বলেন বুঝতে পারছেন কিনা বলেন। আবার মনে হয় ক্লাস থেকে সবাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। নেক্সট ওয়ান, হার কাইন্ডনেস রেডিয়েটেড ওয়ার্মথ, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? আচ্ছা, মেবি স্লাইডগুলোতে একটু ঝামেলা হয়েছে। আমরা ইয়ে করে দিব, আপনাদেরকে স্লাইডটা প্রোভাইড করে দিব। সো তখন হচ্ছে এটা কারেকশন করে দেওয়া হবে এন্ড অ্যান্সার শিট প্রোভাইড করা হবে। আই গেস তখন আর প্রবলেমটা থাকবে না। আর আজকের স্লাইডটার একটু ঝামেলা যেটা হয়েছে, আমি স্লাইড আগে থেকে দেখি না, আমি ক্লাসে এসে স্লাইড দেখতেছি তো, সো আসলে প্রুফ রিড করার টাইম হয় নাই। আচ্ছা, 9 নাম্বারটা দেখেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উড হ্যাভ কট দ্য ট্রেন। আচ্ছা, কি হবে বলেন? হ্যাঁ, কারণ লাইভ ক্লাস চলতেছে তো, এই জন্য আসলে একটু পরে কমেন্ট আসে, দ্যাটস ওয়াই আসলে কমেন্টের রিপ্লাই করতে একটু ডিলে হচ্ছে ভাইয়া। আচ্ছা, এটা দেখেন,
এটা যদিও কন্ডিশনালে পড়েছে, কন্ডিশনালের আমরা ক্লাস করব। হ্যাঁ, হ্যাড লেফট। আরে ভেরি গুড, আপনারা তো সব পারেন। সো যেহেতু এখানে উড হ্যাভ আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কি হবে, হ্যাড লেফট হবে। তারপর কি বলা হচ্ছে, দে উইল সাবমিট দ্য রিপোর্ট ড্যাশ মানডে। সো মানডেতে তারা রিপোর্টটা সাবমিট করবে। কি হবে, বাই, আনটিল, ইন, অন, কোনটা হবে বলেন? টেনের অ্যান্সার কি হবে? টেনের অ্যান্সার, হ্যাঁ টেনের অ্যান্সার বলেছেন এ, ইয়েস রাইট। তারা মানডের মধ্যে রিপোর্টটা সাবমিট করবে, সো বাই মানডে। এরপর দেখেন, হুইচ ওয়ার্ড ইজ আ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স দে অ্যারাইভড অ্যাট নুন। খুবই ইজি একটা কোয়েশ্চেন, সো এটার অ্যান্সার হবে দে। এটা আসলে আস্ক করার কিছু নাই। তারপরটা দেখেন, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য নয়েজি ক্রাউড চিয়ার্ড লাউডলি। বলেন তো, একটু আগে টেকনিকটা শিখাইছি, বলেন 12-এর অ্যান্সার কি হবে? লাউডলি, বাবা অ্যাডজেক্টিভ জানতে চাইছে। লাউডলি এটাকে যদি আমি কোয়েশ্চেন করতে চাই, আমি তো কোয়েশ্চেন করব হাউ দিয়ে। হাউ দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি, অ্যান্সার যেটা পাই সেটা তো অ্যাডভার্ব। এটা তো অ্যাডভার্ব হবে না। এখানে দেখেন, এই যে আর্টিকেল, দুইটা ওয়ার্ড, ফার্স্টের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যান্সার কি হবে, নয়েজি। একটু অ্যাডভার্বটা ভালো করে দেখবেন। দুজনেই অ্যান্সার ভুল দিচ্ছেন, কি অবস্থা? সি চিয়ার্ড কেমনে হয়, এটা তো ভার্ব। দেখেন, আচ্ছা দেখেন, যখনই হচ্ছে আমার আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকছে, সেই ক্ষেত্রে আমরা প্রথম ওয়ার্ডটাকে বলে থাকি অ্যাডজেক্টিভ, এরপর সেকেন্ডটাকে বলে থাকি আমরা নাউন। এখন একটা সেন্টেন্সকে, প্রপার একটা সেন্টেন্স হতে হলে কি হতে হয়, তাকে ভার্ব, একটা তো ভার্ব থাকা লাগে তার মধ্যে, রাইট? চিয়ারটা কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু আমার মানে অ্যাডজেক্টিভ বা নাউন কিছু না, চিয়ার একটা ভার্ব হিসেবে কাজ করতেছে, যে এই নয়েজি ক্রাউডটা অনেক জোরে জোরে চিয়ার করতেছিল। আর লাউডলি জিনিসটা কি, চিয়ারকে মডিফাই করছে না, যে কিভাবে চিয়ার করতেছিল। সো লাউডলি হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, সো আমাদের অ্যান্সার হচ্ছে নয়েজি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর 13তে কি বলতেছে, 13তে বলা হচ্ছে হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব ইন শি স্পিক্স ক্লিয়ারলি। এটা পারা উচিত, এটা ইজি কোয়েশ্চেন, বলেন। খুবই ইজি কোয়েশ্চেন এটা। ক্লিয়ারলি রাইট, আমাদের ভার্বের পরে বসেছে, ভার্বকে মডিফাই করতেছে, সো অ্যান্সার হবে বি। তারপর 14-এ কি বলা হচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব ইন হি জাম্পড হাই। সেম কোয়েশ্চেন, যে জাম্পকে মডিফাই করতেছে না হাই, সো অ্যান্সার হবে বি। তারপর 15-এ কি বলতেছে, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ফ্রিডম। ফ্রিডম কি ধরনের পার্টস অফ স্পিচ, এরকম মাঝে মধ্যে আসে, কোনো সেন্টেন্স দেয় না, কিচ্ছু দেয় না, ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে ওয়ার্ডটা দিয়ে বলে দিবে যে এটা কি ধরনের ওয়ার্ড। সো এই জন্য কিছু ওয়ার্ড জানবেন। এই ফ্রিডম ওয়ার্ডটা হচ্ছে একটা কি বলেন তো, দেখি তো জানেন কি না বলেন।
অ্যান্সার দিয়ে দিছে? আহারে, অ্যান্সারটা দিয়ে দিছে না, আমি না নোটিসই করি না। আচ্ছা, অ্যান্সার হবে সি, ফ্রিডম একটা নাউন। আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে টাইপিস্টকে, বুঝছেন, টাইপিস্টকে ধরতে হবে আজকে যে কি করছে এগুলা। হুইচ ওয়ার্ড ইজ আ কনজাংশন ইন শি ট্রাইড হার্ড ইয়েট শি ফেইলড। আচ্ছা দেখেন, এই যে ইয়েট, মনে আছে আমরা পড়ছিলাম ফ্যান বয়েজ, এই যে ফ্যান বয়েজ এর ওয়াইটা ছিল ইয়েট, সো অ্যান্সার হচ্ছে বি। আর কি দিছে না, এখানে দেয় না অ্যান্সার, চলো এটা দেখি কি বলছে। হুইচ ওয়ার্ড ইজ আ প্রোনাউন ইন দে গেভ আস আ গিফট। হ্যাঁ, আই নো সবার মাথায় ফার্স্টে আসতো যে দে, কিন্তু দেখেন অপশনে দে নাই। এবার বলেন কি হবে, বলেন এটার অ্যান্সার কি হবে। এটা ইজি, আমি বলেই দিই, এটা আস হবে, কজ হচ্ছে এখানে আর কোনো প্রোনাউন নাই। আচ্ছা, তারপর কি বলছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য ট্রেন অ্যারাইভড আর্লি। আচ্ছা, এগুলো সেম টাইপেরই, যে আর্লি অ্যারাইভডকে মডিফাই করতেছে, সো অ্যান্সার হচ্ছে আমার বি। তারপর দেখেন, হোয়াট পারসু স্পিচ ইজ অর ইন ডু ইউ ওয়ান্ট টি অর কফি। এটা বলেন, 19 বলেন, 19 এর অ্যান্সার কি হবে, 19 এর অ্যান্সার কি হবে। হ্যাঁ, দে অপশনে নাই বাবা, আস, হ্যাঁ আস, ঠিক আছে। দেখছেন, আপনাদের উদয় ভাইও কমেন্ট করে, বুঝছেন, মানে সে অনেক ভালো ইংলিশ পড়ায় তো সেজন্য সে এসব কমেন্ট করতেছে। উদয় আজকে আমাকে ক্লাসে আসার আগে মোটিভেশন দিচ্ছে যে আপু পারবেন আপনি, সো ওর মোটিভেশন আমি আজকে ক্লাস নিতে আসছি। অ্যান্সার দেন, অ্যান্সার দেন, বলেন 19 এর অ্যান্সার কি হবে। কনজাংশন, ইয়েস কনজাংশন, ওই যে ফ্যান বয়েজ ওইখান থেকে এসেছে। তারপর দেখেন, ইন শি লুকড স্যাড, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্যাড। আরে, পার্সেন্টেজের কোয়েশ্চেন দেখছেন কত ইজি ইজি কোয়েশ্চেন। আচ্ছা, 20 এর অ্যান্সার কি বলতেছেন, 20 এর অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভ, যে কোনোটা হবে। অ্যাডভার্ব হবে না অ্যাজেক্টিভ হবে, চিন্তা করে বলেন তো কোনটা হয়। দেখেন তো এখানে স্যাড এই ওয়ার্ডটা কার অবস্থা বোঝাচ্ছে, শি না। সো এখানে যেহেতু তার অবস্থা, নাউন বা প্রোনাউনের অবস্থা যখন বোঝায়, তখন কি হয়, নাউন বা প্রোনাউনের অবস্থা বুঝালে তাকে আমরা অ্যাজেক্টিভ বলি। সো স্যাড হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব হবে না কিন্তু। আচ্ছা, একটু আমাকে জানান তো আমার ভয়েস কি ঠিকঠাক আছে কিনা, আমি আবার একটু আস্তে আস্তে কথা বলতেছিলাম এখন, সো সব কিছু ক্লিয়ারলি একটু শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আরেকবার আমাকে জানান, তাহলে আমি একটু জোরে কথা বলবো। হ্যাঁ, 20 অ্যাজেক্টিভ, ঠিক আছে তো। ওকে, ভয়েস যদি ঠিক থাকে চলে। 21, হুইচ ওয়ার্ড ইজ দ্য মেইন ভার্ব ইন দে মাইট ব্রিং স্ন্যাক্স লেটার। সো এখানে মেইন ভার্ব কোনটা বলেন, এখানে অক্সিলারি ভার্ব আছে কি, মডাল ভার্ব আছে কি, মেইন ভার্ব আছে কি, কি কি আছে সেটাও বলেন, আর হচ্ছে কোনটা হচ্ছে আমার মেইন ভার্ব সেটাও বলেন আমাকে। আপনাদের কিন্তু এটার পরেও একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে পার্সো স্পিচের, সো ডাজেন্ট, এটা মানে এটা না পার্সো স্পিচ শেষ, আরও প্র্যাকটিস করবো, আর প্র্যাকটিস করতে করতে দেখবেন একদম প্রো হয়ে গেছেন, সব পারেন, সব ইজি, সব পারেন, কোনো বিষয় এগুলো আনসার করা কোনো বিষয়ই না। টোয়েন্টি ওয়ানের অ্যান্সার কি বলেন। ব্রিং, ব্রিং, ইয়াস ব্রিং।
তানভীর বাচ্চাটা এত ভালো, 22 এর অ্যান্সার বলে দিচ্ছে। কি 22 এর কোয়েশ্চেন কি? হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ফ্লাইট ইন দ্য লাইট ওয়াজ ডিলেট। আরে দেখেন আমাদের মানে টাইপিস্টকে আজকে আমি ধরে পিটানি দেব, সে আজকে এত সিলি সিলি মিস্টেক করছে। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেট, ফ্লাইট কি আমাদের নাউন? ইয়েস। তারপর হোয়াট পার্টস অফ স্পিচ ইজ পেইন্ট, দে উইল পেইন্ট দ্য ওয়াল টুমরো। সো পেইন্ট কি আমার ভার্ব হিসেবে কাজ করতেছে। এগুলো অনেক ইজি। 20 এর অ্যান্সার তো অ্যাডজেক্টিভ ছিল, এই যে স্যাড, অ্যাডজেক্টিভ ছিল। দেখছেন আপনাদের উদয় ভাইয়ের কাজ, ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝখানে আপনাদেরকে কোয়েশ্চেন করেন। পড়ালেখা ছাড়া আসলে বাচ্চা কাচ্চাকে ওরা আর কিছু করতে দিতে চায় না। আমার কাছ থেকে ফাঁকিবাজি শিখবেন, আমি অনেক ফাঁকিবাজ। আমি হচ্ছে যত শর্টকাট দিয়ে পড়া যায় সেগুলো করি। আচ্ছা দেখেন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ইউজুয়ালি, আচ্ছা হি ইউজুয়ালি ওয়ার্কস টু স্কুল। এখানে ইউজুয়ালিটা কি ধরনের পার্টস অফ স্পিচ বলেন তো? 24টা বলেন, 24 এর অ্যান্সার কি হবে? ইজি বাট একটু ট্রিকি। এর অ্যান্সার বলেন। 24 অ্যাডজেক্টিভ। 24 তো অ্যাডজেক্টিভ না বাবা। দেখেন কি বলছে, ওয়ার্কস, সে সাধারণত স্কুলে কিভাবে যায়? হেঁটে যায়। সো অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার দোষ গুণ অবস্থা বোঝায়, ইউজুয়ালি কিন্তু কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। সো এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ না। 25 এ কি বলছে? হোয়াট পার্টস অফ স্পিচ ইজ সো, শি ওয়াজ টায়ার্ড সো শি ওয়েন্ট টু বেড আর্লি। এটা অনেক ইজি। সো ফ্যান বয়েজের রুল, সো এটা কনজাংশন। তারপর দেখেন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ নেভার, দে নেভার দিয়ে আমরা কি বুঝাইছি? নেভারের এক্সাম্পল কিন্তু আমি দিয়ে আসছি অলরেডি, টাইপসে দিয়ে আসছি পার্টস অফ স্পিচের, যে নেভার কিসের মধ্যে পড়ে। সো দে নেভার অ্যাগ্রি অন এনিথিং, তারা কখনোই কোনো কিছুর উপর অ্যাগ্রি করে না। এটা কি হবে? অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। 26 এর অ্যান্সার বলেন। এর অ্যান্সার কি? আচ্ছা, নেভার হচ্ছে আমার অ্যাডভার্বের মধ্যে ছিল, ওই যে অফেন, তারপর এভরিডে ওইখানে ছিল অ্যাডভার্ব। তারপর দেখেন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ গ্রিন, দ্য গ্রিন জ্যাকেট। সেম জিনিস, এই যে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আছে, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? ফার্স্ট ওয়ার্ডটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ। সো অ্যান্সার হচ্ছে সি। এরপর 28 সেম টাইপের গুলোতে আমি টাইম নিচ্ছি না, কজ একই জিনিস বারবার আসছে। তারপর দেখেন, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওভার, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য লেক, দ্য বার্ড ফ্লু ওভার দ্য লেক। এখানে হচ্ছে আমাদের ওভার কি হবে? এটা খুবই 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 ইজি একটা কোয়েশ্চেন। জাস্ট এই ওয়ার্ডটা দেখলে অ্যান্সারটা পারা উচিত। 28 এর অ্যান্সার কি? হ্যাঁ, প্রিপোজিশন, রাইট। ওকে, 29
29 কি বলতেছে যে ব্রেভ, হি ইজ আ ব্রেভ সোলজার। ওকে, ব্রেভ সোলজার, এখানে ব্রেভটা কোথায় আছে দেখেন, আর্টিকেলের পরে আছে। সো সেম, দেখছেন এই একটা রুলস দিয়ে আপনি কতগুলো এমসিকিউ সলভ করতে পারতেছেন। এটা আমাকে আমার টিচার শিখিয়েছিল কোন এক কালে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি সো ইফেক্টিভ ফর মি। সো আমি এই জন্য সবাইকে বলি। তারপর কি দেখেন, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মাই, মাই বুক ইজ মিসিং, কার বই? আমার বই। সেটা কি হবে বলেন? প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, কনজাংশন হবে, ভার্ব হবে। আচ্ছা একটা জিনিস দেখাই, দেখেন এই যে ইজ মিসিং, এটা তো ভার্ব, সো এই পার্টটা হচ্ছে না। কনজাংশন তো এখানে হচ্ছেই না। তাহলে আমার দেখেন দুইটা অপশন আছে, এদার প্রোনাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। কোনটা হবে বলেন? প্রোনাউন। প্রোনাউন হতে হলে এই যে বুকটা আছে, বুকটা তো হচ্ছে নাউন, নাউনকে আইডেন্টিফাই করছো না, কার বই? আমার বই। সো এটার অ্যান্সার হবে সি, প্রোনাউন হবে না, সি হবে। তারপর দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স, দে হ্যাভ বিন ফ্রেন্ডস। এই যে একদম ফার্স্ট কোয়েশ্চেনটাতে ছিল কি, ফর 5 ইয়ার্স ছিল একটা স্পেসিফিক টাইম, বাট এখানে চাইল্ডহুড একটা স্পেসিফিক টাইম কি বুঝাইছে? বুঝাই নেই। সো এটার অ্যান্সার হবে সিন্স। ঠিক আছে, 30 ভুল হয়েছে, বাট 31 ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন, এইদার দ্য ম্যানেজার অফ দ্য এমপ্লয়িজ, আচ্ছা এটা আমরা অলরেডি করছি, এটার অ্যান্সার ছিল বি, এটা অলরেডি আমাদের করা হয়েছে। এই কোয়েশ্চেনগুলো আমরা ঠিক করে দিব, যে 35 থেকে 33 থেকে 35 এই কোয়েশ্চেনগুলো আমরা ঠিক করে দিব। সো অ্যান্সার শিট দেওয়া থাকবে, আপনাদের প্রবলেম হবে না সলভ করতে। 30 শিওর মনে করছি প্রোনাউন হবে। কেন শিওর মনে করছেন প্রোনাউন হবে? এখানে বুক আছে না, তাহলে বুক কি হবে? প্রোনাউনের পরে কি নাউন হয় কখনো? প্রোনাউন নাউন পাশাপাশি বসে? বসে না তো। আচ্ছা 36, স্লিপিং ডগস শুড নট বি ডিস্টার্বড। সো হোয়াট ইজ দ্য ইউজেস অফ স্লিপিং? সেম জিনিস দেখেন, স্লিপিং, ডগস কি আমার নাউন না? সো হচ্ছে আমার নাউনের অবস্থা বোঝা যায়, ডগস গুলো কিভাবে আছে? স্লিপিং। সো আমার কি এটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভলি। সেম টাইপের এমসিকিউ আমরা আগেও করেছি। তারপর দেখেন কি বলছে, সুইমিং হেল্পস টু বিল্ড স্ট্যামিনা। সুইমিং এখানে কি হিসেবে ইউজ হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ। বলেন, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা ইউজ হয়েছে? আমার এখানে কমেন্টে একটু পরে আসে তো, লাইভ ক্লাস হয়, এই জন্য আমি প্রপারলি অন টাইমে দেখতে পারতেছি না। জেরান্ড হিসেবে ইউজ হয়েছে, রাইট, জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। তারপর হি রিয়েক্টেড উইথ অ্যাঙ্গার হোয়েন কোয়েশ্চেনড। ওকে, আনলাইন ওয়ার্ড নাই। আচ্ছা তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইফ শি ড্যাশ হিয়ার হি ও শি উড এক্সপ্লেইন, উড আছে। বলেন 39 বলেন, কন্ডিশনালের কোয়েশ্চেন। আচ্ছা ওয়াজ, আচ্ছা এখানে বলি, ইফ যখন থাকে তখন অলওয়েজ ওয়ের হয়, কখনোই ওয়াজ হয় না, এটা একটু মাথায় রাখিতে হইবে। সো শি ওয়ের হবে। তারপর এখন এটা কন্ডিশনের ক্লাস যখন আমরা করব আরো ডিটেলসে পড়ব। এরপরে দেখেন, দে উইল সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট ড্যাশ, অলরেডি আমরা এটা করেছি, এটা আপনাদের পারা উচিত, খুব ইজি কোয়েশ্চেন। ইয়েস বাই, আরে সেরা তো, আপনারা সব পারেন। তারপর হুইচ ওয়ার্ড ইজ আ ভার্ব ইন দ্য সেন্টেন্স বার্ডস ফ্লাই অ্যাক্রস দ্য স্কাই?
ভার্ব কোনটা বলেন? আরে এগুলো তো ওয়ান্টের বাচ্চাদের কোয়েশ্চেন, পারবেন কোনো বিষয়ই না এগুলা। নতুন নতুন পার্টস অফ স্পিচ শিখালে এইসব কোয়েশ্চেন দিত, দেখছেন? আপনাদেরকে কি মনে করে আপনারা এত বড় মানুষজন, সব পারেন, তারপর আপনাদেরকে এগুলো দিচ্ছে? fly, yes, fly. তারপর which word is a preposition? The book is on the shelf. On, এগুলো পারবেন, এই জন্য এগুলোতে টাইম নিচ্ছি না। which word is an adjective? A loud noise startled me. So loud, এই যে এটা হচ্ছে আমাদের adjective। তারপর what part of speech is truthfully? হি অ্যান্সার্স ট্রুথফুলি। আচ্ছা দেখেন তো ভার্বকে হচ্ছে মডিফাই করছে না এখানে? সো ভার্বকে যেটা মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। সো এটার অ্যান্সারটা হবে বি। এরপরে 45 লাউড, ইয়েস অ্যাডভার্ব। এই তো সাবাস, দেখছেন একটা ভুল করছেন, পরেরটা কিন্তু ঠিকই পারছেন। What part of speech is idea? Okay, her idea changed the plan. Idea কি হবে? একটু আগে করছিলাম না মাই বুক, সো মাই বুকের মতন এটাও হবে। বলেন, মাই বুকের মাই ছিল কি? অ্যাডজেক্টিভ। পরেরটা ছিল কি? নাউন। এখানেও আছে হার আইডিয়া, তাহলে আইডিয়া কি হবে? আইডিয়া, ইয়েস নাউন হবে আইডিয়া। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ফার্স্ট? হি ইজ আ ফার্স্ট রানার। ফার্স্ট রানার, সে কিভাবে রান, কেমন রানার? ফার্স্ট, সে অনেক ফার্স্ট রান করতে পারে বা অনেক ফার্স্ট দৌড়াতে পারে। তাহলে এখানে ফার্স্টটা কি হচ্ছে? এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়, দেখি আপনারা পারেন কিনা। দেখা যাচ্ছে না বোর্ড? আই গেস দেখা যাচ্ছে। আচ্ছা বলেন 46 এর অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ, ইয়েস অ্যাডজেক্টিভ। অনেকে কি এটাকে না অ্যাডভার্ব মনে করে, কজ রানারের জন্য অনেকে অ্যাডভার্ব মনে করে। আই ডোন্ট, মানে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। সো হচ্ছে একটু নোটিস করবেন জিনিসটা, বাট এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর কি বলতেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি বলছে? শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার 2 ইয়ার্স। 2 ইয়ার্স একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। একটা স্পেসিফিক টাইম যখন বোঝায় তখন আমরা ফর ইউজ করি। এরপর কি আছে? হার স্মাইলিং ফেস লিট আপ দ্য রুম। স্মাইলিং, এখানে দেখেন হার স্মাইলিং ফেস, এটা সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা ভার্ব, এটা নাউন। আচ্ছা যাই হোক, এখন হার স্মাইলিং ফেসের স্মাইলিংটা কি আমাকে বলেন? অ্যাডজেক্টিভ। ওকে, ইয়েস এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি দেখেন তো, তার ফেসটা কেমন, স্মাইলিং, এটা বোঝাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে দ্য কারেজ হি শোড ওয়াজ রিমার্কেবল। দ্য পার্টস অফ স্পিচ নাই, আন্ডারলাইন নাই, গেছে বাদ। তারপরটা দেখেন লাস্ট ওয়ান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আনলেস হি কলস সুন উই ড্যাশ লিভ উইদাউট হিম। সে যদি আমাদেরকে দ্রুত কল না করে আমরা তাকে ছাড়াই চলে যাব। সো কি হবে এটা? লাস্ট ওয়ান। লাস্ট ওয়ানের অ্যান্সার বলেন। লাস্ট ওয়ান কি হবে? ফিফটি উড হবে। কলসটা কি প্রেজেন্ট ফর্ম না? সো প্রেজেন্ট ফর্ম যদি হয়
একটা সাইডে যদি কন্ডিশনের প্রেজেন্ট ফর্ম থাকে আরেকটা সাইডেও প্রেজেন্ট ফর্ম হবে, সো কলস যেহেতু আছে এটা উইল হবে, উড হবে না। এটা যদি কল্ড থাকতো তখন এটা উড হইতো, বাট এটা তো কলস আছে, সো এটা হচ্ছে উড হবে না, উইল হবে। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি পার্সোনাল স্পিচ নিয়ে অনেকগুলা এমসিকিউ করলাম, 50টার মতন করলাম, যদিও মাঝখান দিয়ে একটু টাইপিং মিস্টেক ছিল, এটা আমরা সর্ট আউট করে আপনাদেরকে প্রোভাইড করে দিব শিট, আই গেস প্রবলেম হবে না। অ্যান্ড বিসাইড দ্যাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল স্পিচটা করানোর শ্যাল হলো না কেন? আচ্ছা, শ্যাল কেন হবে না? শ্যাল তো বাবা, শ্যাল তো আমার যখন হচ্ছে আমি কন্ডিশনাল ইউজ করি সেক্ষেত্রে তো আমি কখনো শ্যাল ইউজ করি না। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে রুলস কি, সবসময় হচ্ছে আমার উড ইউজ করতে হয় বা উইল ইউজ করতে হয়, শ্যাল ইউজ করা যায় না। আর হচ্ছে যেটা কন্ডিশনালসের যে ডিটেলস একদম যত রুলস আছে, যাতে আপনাদের কন্ডিশনস নিয়ে কোনো প্রবলেম না থাকে, সেটা আমরা ডিটেলস একটা ক্লাসে করব, আই গেস তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখন কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পার্সোনাল স্পিচের একদম বেসিক কিছু আইডিয়াস দেওয়া হয়েছে। আই হোপ যে আপনাদের এইটা নিয়ে মোটামুটি কিছু ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। অলসো আমরা পার্সোনাল স্পিচের প্রত্যেকটা টাইপসের উপর ডেডিকেটেড মডিউল ভিডিও আপনাদেরকে দিব, যাতে হচ্ছে আপনাদের এই আইডিয়াসগুলো আরও ক্লিয়ার হয়ে যায়, আরও ঝালাই হয়ে যায়। প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে। বিসাইড দ্যাট উইকলি টেস্ট আছে, উইকলি টেস্ট 1 কিন্তু পার্সোনাল স্পিচ, আর্টিকেল ডিটারমাইনার এগুলো সবই থাকবে। সো পড়ালেখায় ফাঁকিবাজি করলে হবে না, একটু প্র্যাকটিস করেন। খুবই ইজি টপিক, আর্টিকেল ডিটারমিনারও খুবই ইজি, পার্সোনাল স্পিচও খুবই ইজি। ছোটোবেলা থেকেই করে আসতেছি সবাই। আই হোপ যে এখন মোটামুটি আরও আইডিয়াসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউসগুলো আমরা আরও একটু ফাস্ট ক্র্যাক করতে পারবো। অ্যান্ড আই হোপ আমি ক্লাসটা মোটামুটি ক্লিয়ার করে নিতে পেরেছি। এরপরে যদি কারো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ইন দ্যাট কেস টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। টেলিগ্রাম গ্রুপে সেখানে আমাদেরকে আস্ক করেন যে আপু এটা সমস্যা, এটা বুঝি নাই, বা ভাইয়া এটা বুঝি নাই। আমরা ওইখানে অ্যাভেলেবল থাকবো আপনাদের প্রবলেম বা ডাউটগুলো সলভ করার জন্য। আর প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস শিটগুলো থেকে প্র্যাকটিস করেন। আই হোপ যে অ্যাটলিস্ট এই টপিকের উপর আর কারো কোনো প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। আই হোপ যে আমি যতটুকু পসিবল বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ তানভীর, পুরোটা ক্লাস তুমি করেছো, থ্যাংক ইউ সো মাচ ক্লাস করার জন্য। কজ ক্লাসে ইন্টারেকশন না হলে আসলে ক্লাস নেওয়াটা একটু টাফ, আর স্পেশালি যেহেতু আমরা অনলাইন ক্লাস নেই, সো অনলাইন ক্লাসে দেখা যায় যে ডিরেক্টলি তো স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করা যায় না। সো কমেন্টস ইজ দ্য লাস্ট অপশন আমাদের কাছে বোঝার জন্য যে স্টুডেন্টসরা ক্লাস করছে কিনা। সো ইয়া, দ্যাটস অল ফ্রম মি টুডে। অ্যান্ড যদি কেউ থেকে থাকেন যে ব্র্যাকের জন্য এক্সাম দিবেন 8:30টায় আমাদের ব্র্যাকের কোর্সে লঞ্চিং লাইভ, সো সেটাতে জয়েন করবেন। আই হোপ আপনারা ব্র্যাকের কোর্স ডিটেলস সব কিছু জানতে পারবেন। সো ইয়া, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।